প্রিয় চিকিৎসকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বরাবরের মতো আবারও আপনাদের সাথে আম আমি চলে এসেছি ফার্মাকোলজি অ্যান্ড ডেন্টাল ফার্মাকোলজি ক্লাস নিয়ে। তার আগে আসলে ফার্মাকোলজির আজকে জানি না আপনাদের পরীক্ষাটা কেমন হয়েছে। তার আগে আমি কিছু কথা বলে রাখতে চাচ্ছি। যেহেতু আমি বারবারই বলি যে একটা কথা আপনারা হয়তোবা শুনে থাকবেন। আমি সবকিছুই আসলে বলতে চাচ্ছি। যেমন রেসিডেন্সি বা এফসিপিএস কে আপনি যদি আলাদা করেন, তাহলে ফার্মাকোলজির গুরুত্বটা একটু ডিফার করে। কিছু ক্ষেত্রে বলা হয় বিসিপিএস এ ফার্মাকোলজি থেকে কম কোয়েশ্চেন আসে। এটা আম আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলব, দয়া করে বিসিপিএস কে টার্গেট করবেন না, নিজের বেসিক কে টার্গেট করেন। বিসিপিএস অ্যাকচুয়ালি রয়্যাল কলেজকে ফলো করে। এটা আপনারা ক্লাসে বারবারই শুনে থাকবেন বা আপনারা জেনে থাকবেন। সেই জায়গা থেকে যদি এমএফডিএস এর কিছু কোশ্চেন বা উম আপনি যদি আদার্স যেমন নিট পিজি প্রিপারেশন এর কিছু কোশ্চেন যদি আপনি অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন যে ফর ডেন্টিস্ট্রি তারা কিছু স্পেসিফিক জায়গাতে আরো বেশি এমফাসাইজ করছে। সুতরাং এটাকে আসলে কম গুরুত্ব ভাবার কোনো জায়গা নেই। আর তার থেকে বড় কথা যে কখনোই স্পেসিফিক কোনো একটা কিছুর জন্য আশা করি প্রিপারেশন নিবেন না। আপনারা প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই অ্যাজ এ হোল একটা বেসিক রেডি করার ট্রাই করবেন। যাই হোক, শুরুতে অনেক কথা বলে ফেলেছি। আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি ডক্টর তুলি ভৌমিক, বর্তমানে এমডি রেসিডেন্ট হিসেবে আছি ওরাল এবং ম্যাক্সিলোফেশিয়াল প্যাথোলজিতে, এবং এফসিপিএস পার্ট 1 কমপ্লিট করেছি ওরাল এবং ম্যাক্সিলোফেশিয়াল সার্জারিতে। ফার্স্টে ফার্মাকো আমরা এমসিকিউ পার্টে চলে যাচ্ছি। আমাদের এমসিকিউ পার্টে এখানে কোশ্চেন ছিল। আহ, প্রথম কোশ্চেন, ড্রাগ অ্যাবজর্পশন, দ্যাট ইজ A number stem passive diffusion is the most common mechanism for drug absorption. এটা আসলে প্যাসিভ ডিফিউশনটা আমরা বুঝি কিনা, যে কোনো ড্রাগ অ্যাবজর্পশনের জন্য আশা করি এটা এই স্টেমটা সবাই বুঝেছে যে ড্রাগ অ্যাবজর্পশনের জন্য প্যাসিভ ডিফিউশন ইজ দ্য মোস্ট কমন। আরেকটা কথা বলে রাখি, উম, গতানুগতিক কোশ্চেন থেকে আজকের কোশ্চেনটা কিছুটা ভিন্ন লাগতে পারে, কারণ অ্যানেস্থেসিয়া, এনএসআইডস, যেগুলো আমাদের আসলে খুব ইম্পর্টেন্ট, সেখান থেকেও হয়তো বা এমন কিছু জায়গা বা স্টেম আপনারা পেয়েছেন যেটা আপনাদের জন্য একটু কম মানে মনে হতে পারে। এটা আমি অ্যাজ এ এভারেজ সবাইকে ধরেই বলছি, যারা পারেন তারা তো পারেন, তাদের জন্য তো কংগ্রাচুলেশনস আগে থেকেই। এবং যেহেতু আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি না, তাই আমি বলবো যে আমি আজকে ক্লাসটা নেওয়ার পরে ইফ কোনো কনফিউশন আপনাদের যদি থাকে তাহলে অবশ্যই গ্রুপে জানাবেন। ঠিক আছে, আমরা যেটাতে ছিলাম যে এ নাম্বার স্টেমে যে প্যাসিভ ডিফিউশন ইজ দ্য মোস্ট কমন মেকানিজম ফর ড্রাগ অ্যাবজর্পশন, এটা ট্রু। ড্রাগ অ্যাবজর্পশন, যে কোনো ড্রাগ অ্যাবজর্পশন অ্যাকচুয়ালি প্যাসিভ ডিফিউশনের মাধ্যমেই ফার্স্টে হয়, এন্ড বায়ো অ্যাভেইলেবিলিটি ইজ এফেক্টেড বাই ফার্স্ট পাস মেটাবলিজম। আশা করি এটাও আপনারা জানেন, ফার্স্ট পাস মেটাবলিজম খুব ইম্পর্টেন্স দিয়ে আপনাদেরকে পড়ানোর কথা। এন্ড এটা ফার্স্ট পাস মেটাবলিজমের উপরে একটা ড্রাগের বায়ো অ্যাভেইলেবিলিটিটা ডিপেন্ড করে। সুতরাং এটাও ট্রু। ড্রাগ উইথ হাই পোলারিটি আর ওয়েল অ্যাবজর্ব ওরালি। আমরা কি এই ব্যাপারটা বুঝি? যারা বুঝি তারা তো বুঝি। আমি বারবারই বলছি, আমি যেহেতু দেখতে পাচ্ছি না, সুতরাং আমি আমার জায়গা থেকে যতটুকু শর্ট করে ডিসক্রাইব করা যায় আমি ট্রাই করব। হাই পোলারিটি সেই ড্রাগ গুলো যেগুলো আসলে উম মানে খুব দ্রুত রিয়াকশনস করে, লাইক তারা দ্রুত নিজেদের ইলেকট্রনটা আদান প্রদান করে। মেন কথা যে পজিটিভ নেগেটিভ পোলারে কনভার্ট হইতে পারে, এবং মোস্টলি হাই পোলার ড্রাগ গুলা অ্যাকচুয়ালি হাইড্রোফিলিক হয়, অর্থাৎ ইউরিন দিয়ে পাস হয়ে যায় দ্রুত। তো আপনি যখন ওরালি একটা ড্রাগ খাচ্ছেন, তখন সেটা আপনার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাকে যাচ্ছে। আলটিমেটলি সেখানে আমরা সবাই জানি যে ওখানে আমাদের যে লুমেন ব্যারিয়ারটা, সেটা কিন্তু উম, কি মানে লিপিড, মোস্টলি লিপিড সলিউবল ড্রাগস গুলোকে সুন্দর মতো, যেহেতু আমাদের প্রতিটা সেল ওয়ালের লাইনিংটা অ্যাকচুয়ালি লিপিড থাকে, মানে হাইড্রোফোবিক ইন নেচার থাকে। সো যেসব ড্রাগ গুলো আসলে হাই পোলার, মানে দ্যাট ইজ হাইড্রোফিলিক ইন নেচার, তাদেরকে যদি আপনি ওরালি নেন, তাহলে তারা কিন্তু অত ওয়েল অ্যাবজর্ব হতে পারে না। সেই জায়গা থেকে ড্রাগ উইথ হাই পোলারিটি আর ওয়েল অ্যাবজর্ব ওরালি, এই কথাটা ফলস। আমি আশা করি
বুঝাতে পেরেছি। স্টেম ডি তে বলা আছে এন্টেরিক কোটিং ইনক্রিজেস ড্রাগ সলিবিলিটি। এটাও ফলস, কারণ এটা আশা করি বুঝতে পেরেছি এন্টেরিক কোটিং থাকলে তো ড্রাগ সলিবিলিটিটা কখনোই বাড়বে না, তাই না? এন্ড সাবলিঙ্গুয়াল ড্রাগ বাইপাস দ্য লিভার, এটা 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 ট্রু। সাবলিঙ্গুয়াল ড্রাগ অ্যাকচুয়ালি লিভারকে বাইপাস করে, এই জন্য ও আলটিমেটলি ফার্স্ট পাস মেটাবলিজমকে অ্যাভয়েড করে আগাইতে পারে। নেক্সট চলে যাচ্ছি আমরা ড্রাগ মেটাবলিজম। এতে বলা আছে যে ফেজের রিয়াকশন ইউজুয়ালি ইন্ট্রোডিউস অর এক্সপোজ পোলার গ্রুপ। আমরা কি ফেজের ব্যাপারটা জানি? যদি ক্লাসে না জেনে থাকি, এখানে আমি আমার খুব একটা ডিসক্রাইব করার সুযোগ নেই, আমি শর্ট করেই বলতে চাচ্ছি। একটা ড্রাগের দুইটা ফেজ ওয়ান রিয়াকশন এন্ড ফেজ টু রিয়াকশন হয়। ফেজ ওয়ান রিয়াকশন অ্যাকচুয়ালি অক্সিডেশন রিডাকশনটা হয়, এবং এইটার মাধ্যমে একটা ড্রাগের পোলারিটি, দ্যাট ইজ অ্যানায়ন ক্যাটায়ন বা ওই যে নেগেটিভ পজিটিভ চার্জ বললাম, আয়নিক যে এক্সচেঞ্জের কথাটা বললাম, এটার মাধ্যমেই অ্যাকচুয়ালি এটার পোলারিটিটা ডিপেন্ড করে। তো ফেজ ওয়ান রিয়াকশন ইউজুয়ালি ইন্ট্রোডিউস অর এক্সপোজ এ পোলার গ্রুপ, এটা ট্রু। CYP3A4 is the most abundant hepatic CYP enzyme. এটা নিয়ে আসলে বলার কিছু নাই, এটা মুখস্থ একটা কথা। যদি কেউ এই পর্যায়ে মুখস্থ একটা কথা, ঠিক আছে। আর এটা নিয়ে ডিটেলস এখন জানার দরকার নেই, জাস্ট এটা মাথায় রাখেন, এটা ট্রু। তাহলে আমাদের এ ট্রু দাঁড়াচ্ছে, বি ট্রু দাঁড়াচ্ছে। ফেজ টু, সিতে বলা আছে ফেজ টু রিয়াকশন ইনভলভড অক্সিডেশন। আমরা বলতেছিলাম যে ফেজ এ রিয়াকশনটা মেইনলি অক্সিডেশনে ইনভলভড হয়। তো অক্সিডেশন রিডাকশন যে প্রক্রিয়াটা ওইখানে অ্যাকচুয়ালি ইনভলভড হয়। তো ফেজ টু যখন রিয়াকশন হয়, সে অ্যাকচুয়ালি কনজুগেশনস করে। দ্যাট ইজ যে আপনি আম, এমন না যে ও হাইড্রোফিলিক ছিল ফেজ ওয়ানে, পোলার হয়ে গেছে, আপনি তাহলে ফেজ টু তে গিয়ে কি হাইড্রোফিলিক থাকবে না? হ্যাঁ, আরো মোস্টলি হাইড্রোফিলিক, মানে ও কনজুগেশনস হয়, ওইটা হয়ে যায়। যাই হোক, এত ডিটেলস লাগবে না, একটু ফেজ ওয়ান ফেজ টু নিয়ে জাস্ট একটা ধারণা রাখেন যে এটা ড্রাগ পোলারিটি এবং এটা অক্সিডেশন রিডাকশন এন্ড কনজুগেশনসটা ডিপেন্ড করে। ফেজ ওয়ান হইতেছে যে আলটিমেটলি হাইড্রোফিলিক হয়ে ইউরিন দিয়ে পাস করেন, ফেজ টু টা কনজুগেশন, জাস্ট এইটুকু মাথায় রাখেন। তাহলে ইনভলভড অক্সিডেশন কথাটা কি হবে? ফলস হবে। এটা অ্যাকচুয়ালি ইনভলভ করে কনজুগেশনস কে, যেটা বলছিলাম। স্টেম ডি তে বলা আছে যে ফার্স্ট পাস ইফেক্ট রিডিউস ওরাল ড্রাগ বায়োঅ্যাভেলেবিলিটি। এটা আশা করি সবাই পেরেছেন, এটা ট্রু। এন্ড প্রোড্রাগ আর অলওয়েজ অ্যাক্টিভেটেড ইন ফেজ ওয়ান, এটাকে আমরা বুঝেছি। প্রোড্রাগটা কিন্তু আমরা আশা করি আমরা বুঝি যে একটা ড্রাগের মানে নন অ্যাক্টিভ পর্যায়ে, যেটা ইনিশিয়াল পর্যায়টা হচ্ছে প্রোড্রাগ, তাই না? তাহলে আপনার ফেজ ওয়ানে প্রোডাক্ট অ্যাক্টিভেটেড হয়, সেটা অ্যাক্টিভেটেড হলে আপনার বডিতে ভালো করে কাজ করবে, এটা সত্য, বা পেশেন্টের বডিতে ভালো করে কাজ করবে। তো এটা যখন অ্যাক্টিভেটেড হলো, অলওয়েজ অ্যাক্টিভেটেড ফেজ ওয়ানে হয়, বাট এটা আসলে অলওয়েজ যে কোনো প্রোডাক্ট যে ফেজ ওয়ানে অ্যাক্টিভেটেড হয় বিষয়টা এরকম না। সুতরাং প্রোডাক্ট আর অলওয়েজ অলওয়েজ বা নেভার এই ধরনের কথাগুলোতে আমরা একটু কনসিয়াসলি স্টেমটা পড়বো, এটা তো আমরা আশা করি জানি, ক্লাসে বলে দেওয়ার কথা। তো অলওয়েজ অ্যাক্টিভেটেড ইন ফেজ ওয়ান এই কথাটা এখানে ফলস। তাহলে ট্রু, আমাদের এখানে ট্রু দাঁড়াচ্ছে এ বি এবং ডি। নেক্সট কোশ্চেনে বলা আছে ডোজ রেসপন্স রিলেশনশিপ। আপনি একটা কত ডোজে একটা ড্রাগ দিচ্ছেন এবং সেটা বডিতে যে কতটুকু রেসপন্স করছে, সেই রিলেশনশিপটা নিয়ে আমরা দেখি। Potency refers to the dose needed to produce a response. Potency refers to the dose needed to produce a response. এটা ট্রু। কারণ হইতেছে যে আপনার ডোজ রেসপন্স রিলেশনশিপে আপনার হইতেছে যে যে কোনো ড্রাগের পটেন্সিটা, মানে পটেন্সিটা ডোজ নিডেড কতটুকু নিডেড এর উপর তার উপর ডিপেন্ড করে। ওকে, ইফিকেসি ইজ দ্য ম্যাক্সিমাম রেসপন্স অফ ড্রাগ ক্যান প্রডিউস। ইফিকেসি একটা ড্রাগ কতটা ইফেক্টিভলি, মানে ইফিকেসি কতটা ম্যাক্সিমাম রেসপন্স দিতে পারে সেটা প্রডিউস করে ইফিকেসি জিনিসটা। সুতরাং এটাও ট্রু, মানে কতটা ইফেক্টিভ সেটা তো একটা ম্যাক্সিমাম রেসপন্স অফ এ ড্রাগই প্রডিউস করবে। আশা করি এটা নিয়েও আমার খুব একটা মানে ভিতরে বলার কিছু নাই, আপনারা আশা করি জানেন। এ পার্শিয়াল অ্যাগোনিস্ট হ্যাজ লোয়ার ইফিকেসি দ্যান এ ফুল অ্যাগোনিস্ট। আমরা অ্যাগোনিস্ট অ্যান্টাগনিস্ট পড়েছি আশা করি, আশা করার কিছু না, এটা খুব ইম্পর্টেন্ট। অ্যাগোনিস্ট অ্যান্টাগনিস্ট, এনজাইম ইন্ডাকশন, এনজাইম ইনহিবিশন আপনারা পড়ে থাকবেন।
তো পার্শিয়াল অ্যাগনিস্ট যখন একটা অ্যাগনিস্ট বা অ্যান্টাগনিস্ট আসে তখন তার উদ্দেশ্য থাকে ড্রাগের ইফিকেসিটা বাড়ানো বা কোনো বাজে অ্যাডভার্স ইফেক্ট থাকলে সেটাকে কমানো। সাপোজ একটা জিনিস হয়তো বা আপনার আমরা কখন কম্বাইন ড্রাগ গুলো দিই বা অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্টটা কখন ব্যবহার করি, যে একটা ড্রাগের একটা সাইড ইফেক্ট আছে সেটাকে কমানোর জন্য আমরা হয়তো বা তার একটা এগেনস্ট অ্যান্টাগনিস্ট দিলাম, বা একটা ড্রাগের ইফিকেসিটা আরো বাড়ানোর জন্য আমরা একটা অ্যাগনিস্ট দিলাম। কিন্তু অ্যাগনিস্টটা যদি পার্শিয়াল হয়, দ্যাট ইজ, আমার কথা ইলাবোরেটও লাগতে পারে, হয়তো অনেকেই ব্যাপারগুলো বুঝেন, কিন্তু আমি বারবার বলছি যে আমি যেহেতু দেখতে পাচ্ছি না, সুতরাং আমি আমার জায়গা থেকে ব্রিফলি কিছু কথা বলবো। এরপরও আপনাদের কোশ্চেন থাকলে গ্রুপে জানাবেন, এবং কোশ্চেন না থাকলে তো ভালো। হ্যাজ লোয়ার ইফিকেসি দেন, তাহলে পার্শিয়াল অ্যাগনিস্টের অবশ্যই ইফিকেসিটা থাকবে একটা ফুল অ্যাগনিস্টের থেকে লোয়ার ইফিকেসিই থাকবে, এটা ট্রু। ডিতে বলা আছে কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট রিডিউস ইফিকেসি। এই সি নাম্বারের স্টেমটা নিয়ে বলতে চাই, আমি একটা কথা বলতেছিলাম যে আমরা যদি অ্যান্টাগনিস্ট ইউজ করি সেটা অবশ্যই আমরা ড্রাগের একটা সাইড ইফেক্টকে অফ করার জন্য বা তার ইফেক্টিভনেসটাকে বাড়ানোর জন্য, যে এই এই ড্রাগের এই সাইডটা খারাপ তাহলে তাকে অ্যান্টাগনিস্ট করে দিই এবং তার ইফেক্টিভনেসটা আলটিমেটলি আমাদের উদ্দেশ্য থাকে বাড়ানো। তাই তো আমরা এই জন্যই অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট ইউজ করি। তাহলে আপনি যখন একটা কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট করতেছেন তখন অবশ্যই তার ওই ড্রাগের বা স্পেসিফিক ওই ডোজ রেসপন্সটা তার কিন্তু রিডিউস হবে না, তার বাড়বে। আপনি ইফিকেসি বাড়ানোর জন্যই অ্যান্টাগনিস্টটা ব্যবহার করেছেন, কম্বাইন্ড ড্রাগটা ব্যবহার করেছেন, সুতরাং ডি নাম্বার ফলস দাঁড়াচ্ছে। এন্ড ইসি50 রিপ্রেজেন্ট ড্রাগ অ্যাফিনিটি। আমরা ইসি50 কি বুঝেছি? ইফেক্টিভ কনসেন্ট্রেশন। একটা ড্রাগ, ইসি মানে ইফেক্টিভ কনসেন্ট্রেশন। আপনি যখন একটা ড্রাগকে দিচ্ছেন সেটা 50%, অনেকটা ওই যে হাফ লাইফে আমরা পড়ে থাকি না যে ওটা হাফ হতে, লাইক ওরকম, যে ওই কনসেন্ট্রেশনটা ইফেক্টিভ ইটস নট হাফ লাইফ, এটার সাথে মিলাবেন না। আমি জাস্ট ওটা বললাম যে ওটা তো আমরা ইনভ্যারিয়েবলি পড়ে থাকি, হয়তো এই আহ, মানে উম, এই টার্ম গুলো আমরা হয়তো বা একটু কম জানি বা জানতে পারি। তো এখানে অনেকগুলো কোশ্চেন আপনারা পাবেন যেটা বিসিপিএস থেকে একদম রিপিট করা। হুম। তো আমি সেই কথাগুলো নিয়েও সেগুলো নিয়েও আমি নেক্সট হয়তো বা কথা বলবো। তো এটাতেই থাকি যে ইফেক্টিভ কনসেন্ট্রেশন যখন 50% রিপ্রেজেন্ট ড্রাগ অ্যাফিনিটি, এটা আসলে ড্রাগ ইফিকেসি বা ড্রাগটা কতটা ইফেক্টিভলি কাজ করতেছে ওটা রিফ্লেক্ট করবে। ড্রাগ অ্যাফিনিটিটা আপনার এই ইফেক্টিভ কনসেন্ট্রেশন 50%, এটার উপর আসলে ড্রাগ অ্যাফিনিটিটা ডিপেন্ড করবে না। এরপরে হচ্ছে যে তাহলে আমাদের এখানে ট্রু দাঁড়াচ্ছে এ বি এবং সি। নেক্সট হচ্ছে যে ইন থেরাপিউটিক ইন্ডেক্স আমরা এ নাম্বার স্টেমে দেখতে পারতেছি যে থেরাপিউটিক ইন্ডেক্সে হতেছে লিথাল ডোজ, থেরাপিউটিক ইন্ডেক্স ইকুয়াল টু লিথাল ডোজ 50 বা ইফেক্টিভ ডোজ 50। এটা ট্রু যে আশা করি লিথাল ডোজ 50 মানে 50%-এ একটা ড্রাগের মানে কতটুকু 50% হলে সেটা লিথাল ডোজ এবং ইফেক্টিভ ডোজ, এটার উপরে থেরাপিউটিক ইন্ডেক্স, এটার রেশিওটা থেরাপিউটিক ইন্ডেক্স ডিপেন্ড করে। বিতে বলা আছে যে এ হায়ার থেরাপিউটিক ইন্ডেক্স মিন্স গ্রেটার ড্রাগ সেফটি। এটা আপনারা পড়ে থাকবেন, যত বেশি থেরাপিউটিক ইন্ডেক্স ভালো হবে তত ড্রাগটা সেফ। তাহলে এটাও ট্রু। ড্রাগ উইথ ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্স রিকোয়ার মনিটরিং, এটাও ট্রু। ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্স মানে আনসেফ, মানে তার কিছুটা রিস্ক আছে, সুতরাং আপনার মনিটরিং করেই তাকে দিতে হবে। ডিটা বলা হচ্ছে ওয়ারফেরিন হ্যাজ এ ওয়াইড থেরাপিউটিক ইন্ডেক্স। ওয়ারফেরিন যদিও বাজারজাত করা হয় হেপারিন ন্যাচারাল, আমরা এটা ইনভ্যারিয়েবলি জেনে মানে পড়ে থাকি। তো যদিও সেটা মার্কেট জাত মানে বাজারজাত করা হয়, তো ওইখান থেকে যে কি, বাট এটার থেরাপিউটিক ইন্ডেক্স কিন্তু খুব ভালো না। ওয়ারফেরিন হ্যাজ এ ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্স, এবং এটাও কিন্তু আপনার মনিটর করার দরকার হয় যখন আপনি একটা পেশেন্টকে দিবেন। তাহলে ওয়াইড থেরাপিউটিক ইন্ডেক্স এই কথাটা ডিটা কিন্তু ফলস। আমরা প্রথম থেকে এবিসিটা ট্রু পড়েছি এবং ডিতে এসে ফলস পেলাম। ডিতে দেখতেছি কি লেখা আছে, থেরাপিউটিক ইন্ডেক্স প্রেডিক্ট ইন্ডিভিজুয়াল পেশেন্ট সেন্সিটিভিটি। এটা ফলস। থেরাপিউটিক ইন্ডেক্স আসলে ইন্ডিভিজুয়াল পেশেন্ট সেন্সিটিভিটিটাকে প্রেডিক্ট করে না। ঠিক আছে, নট ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েবিলিটি, নিচে এক্সপ্লেনেশন একটু করে বলা আছে। 5 নম্বরে বলা আছে যে ইন কেস অফ ড্রাগ রিসেপ্টর জি প্রোটিন কাপল রিসেপ্টর। এটা জি প্রোটিন কাপল রিসেপ্টরটা কিন্তু খুব কমন একটা কথা, বিভিন্ন জায়গায় আপনারা পাবেন, এটা কি একটু মাথায় রাখবেন। এবং আম, এটা নিয়ে যদি কেউ একটু কম বুঝেন এটা একটু জেনেও নিবেন। ঠিক আছে, জি প্রোটিন কাপল রিসেপ্টর আর কমন টার্গেট যে কোনো ড্রাগ রিসেপ্টরের ক্ষেত্রে এটা ট্রু কথা। বিতে বলা আছে যে আয়ন চ্যানেল অ্যাক্ট স্লোয়ার দেন জি প্রোটিন কাপল রিসেপ্টর।
আয়ন চ্যানেলটা যখন আপনার একটা ড্রাগ আয়ন চ্যানেলে সরাসরি যাচ্ছে তখন তো তার রিসেপ্টরের দরকার হচ্ছে না, আয়ন চ্যানেল দিয়ে সরাসরি সে সেলের ভিতরে ঢুকে যেতে পারছে। তাহলে কি আয়ন আয়ন চ্যানেলটা জি প্রোটিন কাপল রিসেপ্টর থেকে কম কাজ করলো, স্লোলি কাজ করলো, করলো না, তাহলে কিন্তু বি নাম্বারটা ফলস। আশা করি আমি বুঝাতে পেরেছি। সিতে বলা আছে ইন্ট্রাসেলুলার রিসেপ্টর আর অ্যাক্টিভেটেড বাই লাইপোফিলিক ড্রাগ। যে কোনো সেলের রিসেপ্টর গুলো মোস্ট প্রবাবলি হাইড্রোফোবিক বা লাইপোফিলিক ইন নেচার থাকে। সো ইন্টারসেলুলার রিসেপ্টর আর অ্যাক্টিভেটেড বাই লাইপোফিলিক ড্রাগ, দ্যাটস ট্রু। যেহেতু ওখানে লিপিডটাই থাকে সেম মেমব্রেনের বাইরের দিকে বা রিসেপ্টরের বাইরের দিকে। মেমব্রেন বাউন্ড অর্গানালি গুলোর মেমব্রেনের কিন্তু লাইপোফিলিক নেচার থাকে। দিতে বলা আছে যে ইনসুলিন অ্যাক্ট ভায়া টাইরোসিন কাইনেজ রিসেপ্টর, এটা ট্রু, এন্ড রিসেপ্টর ডিসেন্সিটাইজেশন লিডস টু ইনক্রিজ ইফেক্ট। এটা ফলস। রিসেপ্টর ডিসেন্সিটাইজেশন অ্যাকচুয়ালি ইফেক্টটাকে কখনোই বাড়ায় না। সি সরি 6, বিটা ব্লকার আর প্রোপানোলল ইজ সিলেক্টিভ ফর বিটা 1 রিসেপ্টর। এখানে বলা আছে যে প্রোপানোলল বিটা 1 রিসেপ্টর সিলেক্টিভ, এটা অ্যাকচুয়ালি নন সিলেক্টিভ প্রোপানোলল। হ্যাঁ, এটা বিটা 1 রিসেপ্টর সিলেক্টিভ না, এটা ফলস। বি অ্যাটেনোলল ইজ কার্ডিও সিলেক্টিভ, এটা ট্রু, এন্ড সি হচ্ছে বিটা ব্লকার আর কন্ট্রাইন্ডিকেটেড ইন অ্যাজমা। হ্যাঁ, বিটা ব্লকারটা অ্যাজমাতে কন্ট্রাইন্ডিকেটেড। বিটা ব্লকার সেটা সিলেক্টিভ বিটা ব্লকার হোক বা নন সিলেক্টিভ বিটা ব্লকার হোক, এটা আসলে অ্যাজমাতে কন্ট্রাইন্ডিকেটেড, ঠিক আছে। বিতে বলা আছে দে রিডিউস মর্টালিটি পোস্ট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এটা ট্রু। বিটা ব্লকার অবশ্যই মর্টালিটিটা কমায়, এবং বিটা ব্লকার ইতে বলা আছে কজ রিফ্লেক্স ট্রাকিকার্ডিয়া, এটা না, এটা ফলস। ও রিফ্লেক্স ট্রাকিকার্ডিয়া করে না, তাহলে এখানে ট্রু দাঁড়াচ্ছে বি, সি এবং ডি। ও ট্রাকিকার্ডিয়াটা ভালো করে, মানে প্রিভেন্ট করে। ওকে, স্যামিনে বলা আছে ইন কেস অফ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এতে বলা আছে ভেরাপামিন হ্যাজ স্ট্রং কার্ডিয়াক ইফেক্ট, এটা ট্রু। অ্যামলোডিপিন ইজ প্রেফার্ড ইন হাইপারটেনশন, চেম্বারে কিন্তু অনেক অ্যামলোডিপিন হাইপারটেনশনের রোগী আসে যারা অ্যামলোডিপিন খায়, সুতরাং নিশ্চয়ই এটা আপনারা প্র্যাকটিক্যালিও পেয়ে থাকবেন যে অ্যামলোডিপিন হাইপারটেনশন আসলে প্রিফার্ড করা হয়, সুতরাং এটা ট্রু। সিতে বলা আছে নিফিডিপিন ইজ ইফেক্টিভ ইন অ্যারিথমিয়াস, কার্ডিয়াক অ্যারিথমিয়া গুলোতে আসলে নিফিডিপিন ইউজ করা হয় না, এটা ফলস। এবং ডিতে বলা আছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ক্যান কজ পেরিফেরাল ইডেমা, এটা একটা সাইড ইফেক্ট ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের। যেহেতু এটার সাথে আমাদের কাম হাইপারপ্লাসিয়ার রিলেশন আছে, সুতরাং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার গুলো নিয়ে আপনার একটু ডিটেলসই জানা ভালো বা প্রয়োজন। তাহলে কজেস হচ্ছে পেরিফেরাল ইডেমা, এটা ট্রু, এন্ড ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইনক্রিজ প্রিলোড, এটা ফলস, এটা প্রিলোডকে বাড়ায় না। তাহলে আমাদের এখানে কি দাঁড়াচ্ছে, এ, বি এবং ডি ট্রু দাঁড়াচ্ছে। ওকে, 8 নম্বরে আসি, ফলোইং হুইচ আর কারেক্ট অ্যাবাউট ডায়াবেটিক্স। লুপ ডায়াবেটিক্স অ্যাক্ট অন দ্য অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, এটা ট্রু। লুপ ডায়াবেটিক্সটা আসলে অ্যাসেন্ডিং লিম্বের ওখানেই তো কাজ করে, লুপেই কাজ করে, তাই তো লুপ ডায়াবেটিক্স। বিতে বলা আছে থাইজাইড রিডিউস ক্যালসিয়াম এক্সক্রিয়েশন, এটাও ট্রু। আসলে থাইজাইড ক্যালসিয়াম এক্সক্রিয়েশনটাকে বাড়ায় দেয়, এন্ড আচ্ছা, সিতে বলা আছে স্পাইরোনোল্যাকটোন কজেস গাইনোকোমাস্ট্রিয়া, স্পাইরোনোল্যাকটোনের একটা সাইড ইফেক্ট, সেটা গাইনোকোমাস্ট্রিয়া করে, এটাও ট্রু। এন্ড ডিতে ম্যানিটল ইজ ইউজফুল ইন পালমোনারি ইডেমা। ম্যানিটোলের একটা সাইড ইফেক্ট সে পালমোনারি ইডেমা করে, সেটা আসলে ইউজফুল বলাটা ভুল হবে, মানে ডি নাম্বারটা ফলস। এন্ড ইতে বলা আছে ফুরোসেমাইড কজেস হাইপোক্যালিমিয়া, এটা ট্রু। তাহলে আমাদের এখানে ট্রু দাঁড়াচ্ছে চারটা, দ্যাট ইজ এ, বি, সি এবং ই। অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ, এখানে যদি একটু দেখি যে অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগে আমাদের কি কি আছে, সেটা হচ্ছে যে আমাদের অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগে এসি ইনহিবিটর কজেস ড্রাই কফ, এটা এসি ইনহিবিটরের একটা সাইড ইফেক্ট, এটা আমরা জানি যে ও ড্রাই কফ করে। এন্ড এআরবি, দ্যাট ইজ অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকারস ব্লক ব্র্যাডিকাইনিন ডিগ্রেডেশন, এটা ফলস। ও ব্র্যাডিকাইনিন ডিগ্রেডেশনটাকে, মানে ব্র্যাডিকাইনিন ব্লক করে না, ডিগ্রেডেশনটাকে ব্লক করে না। এন্ড সিতে বলা আছে থাইজাইড আর দ্য ফার্স্ট লাইন ইজ ইন এসেনশিয়াল হাইপারটেনশন,
থায়াজাইড ফার্স্ট লাইন এসেনশিয়াল হাইপারটেনশন, সেটা ট্রু। অ্যান্ড আলফা ব্লকার ফার্স্ট লাইন, আমরা যখন ডায়াবেটিক্স গুলো দেই তখন তো আমরা হাইপারটেনশনে কিন্তু ফার্স্ট লাইন ড্রাগ হিসেবে চুজ করি থায়াজাইড, সুতরাং এটা ট্রু। অ্যান্ড ডিতে আপনারা দেখতেছেন যে আলফা ব্লকার ক্যান কজ অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন, এটাও ট্রু। আর ইতে হাইড্রোলাজিন ইজ সেফ ইন প্রেগনেন্সি। হাইড্রোলাজিন আসলে প্রেগনেন্সি সেফ। আমরা প্রেগনেন্সি সেফ ড্রাগের মধ্যে আমরা দেখবো হাইড্রোলাজিন একটা ড্রাগ আছে, সুতরাং এটা ট্রু। আমাদের এখানে ট্রু দাঁড়াচ্ছে কয়টা? এখানেও 4টা ট্রু দাঁড়াচ্ছে, দ্যাট ইজ এ, সি, ডি এবং ই। বি নাম্বারটা ফলস। Following which are correct in case of antiplatelet and anticoagulants? Aspirin irreversibly inhibits COX-1, আমরা এটা জানি। ও COX-1 কে তো ইনহিবিট করে এবং সেটা ইরিভার্সিবলি, রিভার্সেবল না যে পরে ছেড়ে চলে যাবে, মানে পরে ঠিক হয়ে যাবে, পরে ছেড়ে দিবে। বি হচ্ছে ক্লপিডগ্রেল ব্লকস এটিপি রিসেপ্টর। এটাও ট্রু যে অ্যাসপিরিন, ক্লপিডগ্রেল এগুলো তো মানে স্টেরয়েড, এগুলো এটিপি রিসেপ্টর আলটিমেটলি ব্লকই করে, দ্যাট ইজ বি ট্রু। সিতে বলা আছে ওয়ারফারিন অ্যাফেক্টস এক্সট্রিনসিক পাথওয়ে। ওয়ারফারিন ব্লাডের যে এক্সট্রিনসিক ইন্ট্রিনসিক পাথওয়ে আছে, সেটার কিন্তু এক্সট্রিনসিক পাথওয়ে দ্যাট ইজ ফ্যাক্টর 7 থেকে যেটা আসে, টিস্যু ফ্যাক্টর দিয়ে যে পাথওয়েটা স্টার্ট হয়, সেখানেও ওয়ারফেরিন কাজ করে। ট্রাফিক এক্সটেন্সিক মানে সেখানেও কাজ করে, ও ই করে। তাহলে ওয়ারফেরিন অ্যাফেক্টস এক্সটেন্সিভ পাথওয়ে, এই কথাটাও ট্রু, এই স্টেমটাও। ডিতে বলা আছে হেপারিন রিকোয়ার্স ভিটামিন কে ফর অ্যাকশন। হেপারিন অ্যাকচুয়ালি ভিটামিন কে কে দরকার করে না অ্যাকশনের জন্য, এটা ভিটামিন কে কার অ্যান্টিডট ছিল? ওয়ারফেরিনের অ্যান্টিডট ছিল। সুতরাং হেপারিনের আসলে ভিটামিন কে অ্যাকশন করার জন্য দরকার নাই, এটা ফলস। এবং ইতে বলা আছে আইএনআর, দ্যাট ইজ ইন্টারন্যাশনাল নর্মালাইজড রেশিও, মনিটরিং ইজ নিডেড ফর লো মলিকুলার ওয়েট হেপারিন। লো মলিকুলার ওয়েট হেপারিনের জন্য আইএনআর মনিটরিং এর দরকার হয় না, এটা ফলস। তাহলে আমাদের এখানে ট্রু দাঁড়াচ্ছে এ, বি এবং সি। কোশ্চেন নাম্বার 11 এ বলা আছে মরফিন ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন এজ অ্যাবভ 60 ইয়ার্স। দেওয়া যায় নট কন্ট্রাইন্ডিকেটেড, সুতরাং এটা ফলস। মানে এজ অ্যাবভ 50 ইয়ার্স এ মরফিন কন্ট্রাইন্ডিকেটেড অ্যাকচুয়ালি না। বাট মরফিন কন্ট্রাইন্ডিকেটেড বি তে যেটা বলা আছে দ্যাট ইজ ব্রঙ্কিয়াল অ্যাজমা, এটা ট্রু। সি তে বলা আছে ইসচেমিক হার্ট ডিজিজ। মরফিন ইসচেমিক হার্ট ডিজিজে কন্ট্রাইন্ডিকেটেড, মরফিন তো আসলে ইসচেমিক হার্ট ডিজিজে দেওয়া হয়, সুতরাং এটা এটা ট্রু না, এটা ফলস। মরফিন কন্ট্রাইন্ডিকেটেড ডিতে বলা আছে প্রেগন্যান্সি, অবভিয়াসলি কন্ট্রাইন্ডিকেটেড। নিতে বলা আছে অ্যাডিসন ডিজিজ, দ্যাট ইজ ট্রু যে মরফিন প্রেগন্যান্সি, অ্যাডিসন ডিজিজ এগুলোতে কন্ট্রাইন্ডিকেটেড। তাহলে আমরা এখানে কন্ট্রাইন্ডিকেটেড পাচ্ছি ব্রঙ্কিয়াল অ্যাজমা, প্রেগন্যান্সি এন্ড অ্যাডিসন ডিজিজ, হুইচ ইজ ট্রু, বি, ডি এবং ই। DMARDs drugs, that is disease modifying anti-rheumatic drugs। আমাদের কিন্তু রিউম্যাটিক আর্থ্রাইটিস বা মানে অ্যান্টি রিউম্যাটিক আর্থ্রাইটিস যেটা, অর্থাৎ আর্থ্রাইটিসের ড্রাগ গুলোর নাম জানতে হবে। খুব কমনলি আমরা যদি মিথোট্রেক্সেট এন্ড সালফাসালাজিন জেনেও থাকি, পাশাপাশি আরো কিছু জানতে হবে, এখানে সেই কথাটাই বলা আছে। এবং মিথোট্রেক্সেট সালফাসালাজিন কিন্তু আপনাদের মানে অন্য সব, যেমন আপনারা অ্যানেস্থেসিয়া, ইনসাইডস, আমি বিশ্বাস করি এগুলো আপনারা খুব ভালো পারেন, সেই জায়গা থেকে আমি বলবো যে এই জিনিসগুলোও, পাশাপাশি কিছু হাইপারটেনসিভ ড্রাগ, অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, দ্যাট পাশাপাশি অ্যান্টিসাইকোটিক। আমি যদি লাক্সেটিভ বা আম, মানে কি বলবো যে ওমিপ্রাজল, ইসোমেপ্রাজল এগুলো রিলেটেড, বা আপনি ধরেন যে ট্রিপল থেরাপি এই রিলেটেড কোশ্চেন গুলো যতটা না পাই, তার থেকে কিন্তু অ্যান্টিসাইকোটিক, অ্যান্টি হাইপারটেনসিভ, বিটা ব্লকার বা এই যে আর্থ্রাইটিস এই রিলেটেড কোশ্চেন গুলো বেশি আসে, সুতরাং এগুলো সম্পর্কে জানবেন। সিস্টেমিক ফার্মাকোলজিতে আমাদের একটা ভীতি কাজ করে, আমার এটা মনে হয় আমি সেই জায়গা থেকেই বলবো যে প্রতিদিন একটা একটা করে টপিক পড়ে প্রয়োজনে, যে আজকে আমি অ্যান্টিসাইকোটিক পড়বো, বা অ্যান্টিসাইকোটিকের এই পার্টটা আমি শুধু পড়বো, কারণ ওটা তো আপনার লাগবে, মানে আপনি যেভাবেই আপনার কোশ্চেন আসবে, একটা দুইটা হলেও কোশ্চেন থাকে, সুতরাং আমার যদি একটা কোশ্চেন আসে আমার সেই জায়গাটা জানতে হবে। বিষয়টা এরকম যে আপনি আপনি কি ছাড়বেন, আপনি কোনটা পারবেন না, এটা আপনার আহ সৃষ্টিকর্তা, ওই দিনের আপনার এক্সামের কোশ্চেন এবং আপনার মাথার ক্যাপাসিটি, আপনি কতটা নলেজ ধারণ মানে কতটা ইনফরমেশন ধারণ করতে পেরেছেন সেটার উপর নির্ভর করবে। কিন্তু আপনি কি কি পারেন না সেটা কিন্তু আপনি নির্ধারণ করবেন না, অর্থাৎ
আপনি যেটা যেটা যে আপনি কখনো না কখনো যে টপিকটা এসেছে আপনি সেই টপিকে কখনোই কম পড়ে যাবেন না। আপনি রিভিশনের ফ্রিকোয়েন্সি কমাতে বাড়াতে পারেন। ইনফিনিটি স্টার টপিক গুলো আপনি হয়তো বা 5-7 বার রিভিশন দিলেন বা 7-8 বার রিভিশন দিলেন। ট্রিপল স্টার টপিক গুলো আপনি হয়তো বা 5 বার রিভিশন দিলেন। আর রেগুলার যেটা যে লেস কমন বা নাইস টু নো সেই টপিক গুলো আপনি অন্তত 2 থেকে 3 বার পড়ে যাবেন, যে এগুলো থেকে আসলেও যেন আপনার মিস না হয়। আপনার জায়গা থেকে আপনার পরিশ্রমটা হতে হবে সর্বোচ্চ। কি মিস হবে সেটা আপনার ভাগ্য, আপনার সৃষ্টিকর্তা এবং এক্সামের কোশ্চেন, আপনার ইনফরমেশন ধরে রাখার ক্যাপাসিটি সেটা নির্ধারণ করবে। আপনি এটা আগে থেকে নির্ধারণ করতে যাবেন না। যাই হোক, আমরা অ্যান্টিনিউমেটিক ড্রাগ নিয়ে কথা বলছিলাম। এতে বলা আছে মিথোট্রেক্সেট, দ্যাট ইজ ট্রু। বিতে বলা আছে সালফাসালাজিন, এটাও ট্রু। সিতে বলা আছে অ্যাজাথায়োপ্রিন, আপনারা এটা পড়ে থাকবেন, এটা আছে ড্রাগের লিস্টেই আছে, এটাও ট্রু। এন্ড ডিতে অ্যাক্রিমিলেস্ট, আমি নট শিওর যেটা আছে কিনা, বাট এটা ট্রু। সিতে বলা আছে কার্বোফেন, এটা ফলস। সুতরাং এখানে এটা নিয়ে আমার আসলে বলার কিছু নাই, যেহেতু মুখস্থ কথা। এই নামগুলো আপনারা মাথায় রাখবেন, পড়ে নেবেন। এটা নিয়ে আমি আর কিছু ডিটেলসে বলছি না। তাহলে এখানে আমাদের 4টা ট্রু দাঁড়াচ্ছে। ড্রাগ কজিং অ্যাকিউট লিভার ইনজুরি, এই জায়গাটা তো হয়তো বা পড়া না থাকলে আপনাদের পারার কথা না। আহ, কিন্তু তারপরও আমরা কিছু কিছু জিনিস পারবো। ঠিক আছে, ফার্স্টে যেটা বলা আছে আইসোনিয়াজাইড, এটা কিন্তু একটা সাইড ইফেক্ট যে ও লিভারে গিয়ে হেপাটোটক্সিসিটি বা এগুলাই করে। অন্যদিকে আমরা প্রিভিয়াস কোশ্চেনে দেখছিলাম যে মিথোট্রেক্সিট আছে, মিথোট্রেক্সিট এন্ড সালফাসালাজিন। আপনি যখন রিউমেটিক আর্থ্রাইটিসের একটা পেশেন্টের ট্রিটমেন্ট করতে দেখবেন, বা মানে মোটামুটি তো এগুলো আমাদের খুব হরহামেশাই দেখা যায়, আমাদের ফ্যামিলিতেই থাকে। বা খুব কমন, মানে একটু বয়স হলেই অনেকের এই জিনিসটা ডেভেলপ করে। তো এটা আম, খুবই কমন একটা জিনিস। আপনারা দেখবেন যে তখন সহজে তাদেরকে মিথোট্রেক্সেট বা সালফাসালাজিন লাইক ড্রাগ দেওয়া হয় না। মিথোট্রেক্সেটের একটা সাইড ইফেক্ট আছে যে ও লিভারে অ্যাসাইটিস ডেভেলপ করে প্রবাবলি। যদি কোনো পেশেন্ট থাকে, লিভার ইনজুরির পেশেন্ট বা লিভারে ফ্লুইড হয়েছে এরকম কোনো পেশেন্ট থাকলে আপনারা অবশ্যই এখানে মানে লিভার ইনজুরি করে তখন অবশ্যই লিমিথোট্রেক্সিন যদি ইউজও করা হয় সেটার অবশ্যই ইটা কি বলে ইফিকেসিটা আপনার মানে খুব হাইলি কতটুকু ইফেক্টিভলি কাজ করতেছে বা এটা মনিটরিং করতে হয় খুব বেটারলি। সেই জায়গা থেকে এই যে আপনারা সি নাম্বার যে অপশনটা দেখতেছেন এমটিএক্স, দ্যাট ইজ মিথোট্রেক্সে, এটা কিন্তু অ্যাকিউট লিভার ইনজুরি করে। তাহলে আমরা আইসোনিয়াজেড মিথোট্রেক্সিন এটা আমরা পড়তে যেয়েই পাবো। বাকি নাইট্রোফ্লুরান্টোইন, দ্যাট ইজ বি নাম্বার, এটাও আপনারা পাওয়ার কথা, এটাও কিন্তু লিভার ইনজুরি করে। ইরিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক, সুতরাং জানতে হবে এটা লিভার ইনজুরি করে, দিতে বলা আছে। এবং এই মিথাইল ডোপা, জানি না এটা পড়েছেন কিনা, এটাও লিভার ইনজুরি করে। দ্যাটস মিন এখানে 5টা ড্রাগই ট্রু যেগুলো লিভার ইনজুরি করে। যদি কেউ পড়ে না থাকেন একটু মাথায় নিয়ে রাখবেন। হুম। হাই রিস্ক এনএসআইডস আর আইবুপ্রোফেন। আমরা এনএসআইডস নিয়ে যেহেতু আমাদের হরহামেশাই কাজ থাকে, সুতরাং আমরা এটা জেনে থাকবো আশা করি। না জানলেও আমরা দেখে নিচ্ছি। এবং আসলে এই জায়গাতে এসে আজকে পরীক্ষা শেষ হওয়া মানে আপনারা হয়তো বা নেক্সট অন্য টপিকে চলে যাবেন। আর তাই আমি রিকোয়েস্ট করবো, না জানার আসলে কোনো অপশন নাই। জানছেন, পড়ছেন, কোনটুকু বাদ হয়েছে, কোনটুকুতে আপনার একটু নলেজ গ্যাপ আছে, সেই জায়গাটা আপনি ঝালাই করে নেবেন নেক্সট টপিক শুরু হওয়ার আগে বা নেক্সট টপিকের পড়া শুরু হওয়ার আগে। কিন্তু তার সে পর্যন্ত আমার আহ মানে একটা কথাই থাকবে যে আমি এটা পড়ি নি, এটা আমি পড়ে নিব, বা এটা ওই সুযোগটা আসলে পরীক্ষা হওয়ার পরে নিজেকে না দেওয়াই ভালো। যা পড়বেন ডিটেলসে পড়বেন এবং যা বেসিক রেডি করবেন পরীক্ষার আগে। ঠিক আছে, হাই রিস্ক এনএসআইডস আর আইবুপ্রোফেন। আহ আইবুপ্রোফেন তো আমরা ইউজ করি, এটা অ্যাকচুয়ালি আমরা খুব ভালো একটা ড্রাগ, আমরা এনএসআইডস হিসেবে সেটা ইউজ করি। আপনারা প্র্যাকটিক্যালে করে থাকবেন, সেই জায়গা থেকেও যদি জেনে থাকেন তাহলে এটা আসলে হাই রিস্ক এনএসআইডস না। সেলেকক্সিস, সেলেকক্সি বেশ ভালো, এটারও আসলে হাই রিস্ক এনএসআইডস না। তাহলে আমাদের এও ফলস দাঁড়াচ্ছে, বিও ফলস দাঁড়াচ্ছে। সিতে যে দেখি আমাদের আছে হতেছে পাইরক্সিক্যাম, এটা রিক্স আছে, এই এনএসআইডস এর আসলে রিক্স আছে। এন্ড ডিতে ইন্ডোমিথাসিন, দ্যাট ইজ ট্রু অলসো, এটার একটা রিক্স আছে। ইতে ইটোরিকলসিব আপনারা আশা করি সবাই পেরেছেন, এটা হাই রিক্স না, সুতরাং এটা ফলস। তাহলে আমাদের এখানে ট্রু দাঁড়াচ্ছে সি এবং ডি। 15-এ বলা আছে ড্রাগ ইফেক্টিভ এগেইনস্ট সিউডোমোনাস। অ্যান্টি সিউডোমোনাল যে ড্রাগ গুলো খুব ভালো করে পড়বেন, ইম্পর্টেন্ট কিন্তু।
ওখানে দেখবেন বেশ কিছু ড্রাগের নাম দেওয়া আছে। তাহলে এতে চলে যাচ্ছি সেফাজোলিন, দ্যাট ইজ ফলস। এটা ইফেক্টিভ না। আর হতেছে যে সেফটাজিডিম, এটা ট্রু। বি নাম্বার। এনসি তে বলা আছে পাইপারাসিলিন, এটাও ট্রু। ডি তে বলা আছে যে সেফুরুক্সিম এন্ড এটা ফলস, এবং ইতে বলা আছে যে সেফোটাক্সিম, এটাও ফলস। তাহলে আমাদের ট্রু দাঁড়াচ্ছে এখানে বি এবং সি। নেক্সট কোশ্চেন বলা আছে লোকাল অ্যানেস্থেসিয়া। এ নাম্বার লিডোকেইন ইজ অ্যান অ্যামাইড টাইপ অ্যানেস্থেটিক্স, এটা ট্রু। আমরা তো অ্যাস্টার অ্যামাইড গ্রুপ অনুসারেই লোকাল অ্যানেস্থেসিয়ার ক্লাসিফিকেশনটা পড়ে থাকি। বিতে বলা আছে অ্যাস্টার অ্যানেস্থেটিক আর মেটাবোলাইজড ইন দ্য লিভার। এটা কি আমরা জানি যে অ্যাস্টার যে অ্যানেস্থেসিয়া গুলা সেটা আসলে লিভারে না, ও আসলে প্লাজমাতে মেটাবলিজম হয় বা ব্লাডে বলতে পারেন। ও লিভারকে ফেস করে না। তাহলে মেটাবোলাইজড ইন দ্য লিভার, এটা ফলস। সিতে বলা আছে দেখেন লোকাল অ্যানেস্থেসিয়া, আপনাকে কিন্তু জানতে হবে। যা আপনি জানেন তা তো আপনি জানেন, যা সবাই জানে তা আপনি জানেন, কিন্তু আপনাকে এখানে বেসিকটা অ্যানেস্থেসিয়া এনএসআইডস এর বেসিকটা খুব ডিপ রুটেড হতে হবে। সি হচ্ছে এলএ ওয়ার্কস বাই ব্লকিং সোডিয়াম চ্যানেল। একটা কথা আসলে বলি বিসিপিএস ক্যান্ডিডেটদের, বিসিপিএস কখন কাকে কত পার্সেন্ট করে পাস ছাড়তেছে এটা কিন্তু আপনার হিসাব না। আপনার হিসাব, আমি সব সময় একটা কথা বলি, আপনার হিসাব যদি 5 জন পাস করে, যদি 7 জন পাস করে, ইভেন যদি একজন পাস করে, সেই মানুষটাও যাতে আপনি হন। আপনার জায়গাটা শুধু এইটুকুই দেখা যে আপনার প্রিপারেশনটা আপনার জায়গা থেকে সর্বোচ্চ কিনা এবং পিন পয়েন্ট কিনা, যুদ্ধে আপনি জিতবেন কিনা, পাস আপনি করবেন কিনা, ওই এক্সাম হলের দিন সিচুয়েশন আপনার পক্ষে থাকবে কিনা, সেটা আলাদা কথা। এতগুলো জিনিস আপনি 7 বার 8 বার 10 বার রিভিশন দেওয়ার পরও মাথায় রাখতে পারছেন কিনা, আপনার ব্রেন সেই ক্যাপাসিটিটা অর্জন করতে পারছে কিনা, সেটা আলাদা কথা। বাট সেটাও অর্জন করা সম্ভব যদি আপনি রিল্যাক্সলি, মানে যে করেই হোক আপনার মস্তিষ্ককে আপনার রিল্যাক্স রাখতে হবে। সেটা আপনার রেগুলার প্রেইং হতে পারে, সেটা আপনার মানে ভোরবেলায় উঠে পড়া, লাইক কিছু সময় আমাদের তো কিছু নির্দিষ্ট এনজাইম বা হরমোন রিলিজ হয়, আপনি সেগুলোকে আপনি ধরতে পারেন। কিন্তু যেভাবেই হোক ওইটুকু কিছুটা আপনার হাতে। বাট যে জিনিসগুলো আপনার হাতে না সেই জিনিসগুলো নিয়ে আপনি ভাববেন না, কখন কার পাস রেট বেশি, এখন এফসিপিএসি ভালো, এইসব চিন্তা আসলে কেউ করতে যাবেন না। আমি এক্সট্রা কথা বেশি বলে ফেলতেছি প্রভাবটি, কিন্তু তবুও আমি বলবো যে আপনার সব সময় আপনার জায়গাটা আপনি শুধু নিজেকে দেখেন, কে আপনার বাইরের সিচুয়েশন কি হচ্ছে সেটা আপনার উদ্দেশ্য না। কখন পাস রেট বেশি, স্যাররা আজকে কোশ্চেন এবার ওরাল প্যাথো থেকে দিছে, এবার ফার্মা থেকে দিছে, এবার ফিজিওলজি থেকে দিছে, এবার আবার দেয়ই নাই, এই হিসাবটাও আপনার না। এটার জন্য আমরা মেন্টর প্যানেল আছি। আপনার হিসাব শুধু আপনি যে টপিক গুলো সামনে পাচ্ছেন এগুলোর বেসিক আপনার পিন পয়েন্ট হচ্ছে কিনা, আপনি সেটাতে স্যাটিসফাইড কিনা, আজকে থেকে আপনি কালকে নিজেকে আরেকটু উন্নত করেছেন কিনা। শুধু নিজের সাথে যুদ্ধ করেন, শুধু নিজেকে দেখেন, শুধু নিজেকে প্রতিদিন নিজের সাথে নিজেকে নিজের থেকে তৈরি করেন আলাদা করে। দয়া করে কারোর সাথে তুলনা করতে যাবেন না। তাহলে দেখবেন একটা সময় আপনি সত্যি অনেক কিছুর ঊর্ধ্বে বা অনেক কিছু পেয়ে গেছেন বা অনেক জায়গাতেই সাকসেস হয়েছেন, যেটা আপনার ভাষায় সাকসেস, সেটাই হয়তো বা আপনি অ্যাচিভ করেছেন, কিন্তু আপনার কাউকে মানে কম্পিট করতে হয় নাই, কাউকে কম্পেয়ার করে সেটা পেতে হয় নাই। যাই হোক, আমরা বিতে ছিলাম যে অ্যাস্ট্রানস্থেটিক মেটাবোলাইজিং লিভার, এটা ফলস। সিতে বলা আছে যে এলএ ওয়ার্কস বাই ব্লকিং সোডিয়াম চ্যানেল, এটা ট্রু। ও সোডিয়াম চ্যানেলকে ব্লকিং করে কাজ করে, এটা আমরা আশা করি জানি। ডিতে বলা আছে বিপিভাকেন হ্যাজ এ লঙ্গার ডিউরেশন দেন লিডোকেইন। Bupivacaine has a longer duration than lidocaine, এটা ট্রু। এন্ড হইতেছে যে এলে ইজ মোর ইফেক্টিভ ইন ইনফ্লাম টিস্যু, এটা তো আমরা জানি এলে কখনো ইনফ্লাম টিস্যুতে অনেক বেশি ইফেক্টিভ না, বরং ইনফ্লাম টিস্যুর যে অ্যাসিডিটিটা থাকে ওটা কিন্তু এলের ইফেক্টিভনেসটাকে কমায় দেয়। তাহলে এখানে ট্রু দাঁড়াচ্ছে এ, সি এবং ডি। 17 নম্বরে বলা আছে অ্যানালজেসিক ইন ডেন্টিস্ট্রি, আইবুপ্রোফেন ইজ নন সিলেক্টিভ কক্স ইনহিবিটর। এটা ট্রু, আইবুপ্রোফেন নন সিলেক্টিভ কক্স ইনহিবিটর। বিতে বলা আছে প্যারাসিটামল ইজ অ্যান্টি ইনফ্লামেটরি, প্যারাসিটামল অ্যান্টি ইনফ্লামেটরি একটা কথাই ছিল তাই না, যে ও অ্যান্টিবায়োটিক অ্যান্টি অ্যানালজেসিক বাট নট অ্যান্টি ইনফ্লামেটরি, সো এটা ফলস।
সিতে বলা আছে এনএসআইডস ক্যান কজ গ্যাস্ট্রিক ইরিটেশন, ট্রু, আমরা জানি এটা। এবং ডিতে বলা আছে এটা কিন্তু বিসিপিএস আসা স্টেম, এনএসআইড ক্যান কজ গ্যাস্ট্রিক ইরিটেশন, প্যারাসিটামল অ্যান্টি ইনফ্লামেটরি, এগুলো আপনারা বেশ হরহামেশা পড়েও থাকবেন, জেনেও থাকবেন এবং পেয়েও থাকবেন। ডিতে বলা আছে যে অপওয়ার্ডস কজেস কনস্টিপেশন, এটা ট্রু। এবং ইতে বলা আছে কক্স টু ইনহিবিটর আর সেফার ফর দ্য হার্ট, এটা ফলস। আপনারা যখন কক্স টু ইনহিবিটর গুলো দিচ্ছেন সেই জায়গাতে আপনার পেশেন্ট কার্ডিওভাস্কুলার কোনো রিস্ক আছে কিনা সেই জায়গাটা কিন্তু আপনার একটু মনিটরিং এর দরকার আছে। আপনার বুঝে শুনে এই জায়গাটাকে আপনার দিতে হবে। ইটোরেকক্সিব দিচ্ছি বাট আমি হিস্ট্রি প্রপারলি নিলাম না, এটা কখনোই মানে অর্থী না। ঠিক আছে, তাহলে আমাদের এখানে ট্রু দাঁড়াচ্ছে এ, সি এবং ডি। অ্যান্টিবায়োটিক ইন ডেন্টাল ইনফেকশন, আমরা এতে যাচ্ছি। অ্যামোক্সিসিলিন ইজ দ্য ড্রাগ অফ চয়েস অফ ডেন্টাল ইনফেকশন, আমরা খুব হরহামেশা এটা প্রেসক্রাইব করে থাকি, আশা করি এটা আপনারা পেরেছেন এবং এটা ট্রু। বিতে বলা হচ্ছে ক্লিন্ডামাইসিন ইজ অ্যান অপশন অফ পেনিসিলিন অ্যালার্জি, ওয়ান অফ দ্য চয়েস অফ ড্রাগ দ্যাট পেশেন্ট হ্যাভ পেনিসিলিন অ্যালার্জি, অ্যান্ড আপনি পেনিসিলিন অ্যালার্জির পেশেন্ট গুলাকে অবশ্যই ক্লিন্ডামাইসিন সাজেস্ট করতে পারেন। সিতে বলা আছে মেট্রোনিডাজল ইফেক্টিভ এগেইনস্ট অ্যানারোব, এটাও ট্রু। এবং ডিতে বলা আছে টেট্রাসাইক্লিন স্টেইনস ডেভেলপিং ট্রু, ট্রু। এবং ই পেনিসিলিন ইজ ব্যাকটেরিওস্ট্যাটিক, দ্যাট ইজ ফলস, ব্যাকটেরিওসাইডাল। আশা করি এটাও সবাই পেরেছেন। তাহলে আমাদের এখানে ট্রু দাঁড়াচ্ছে চারটা, এ, বি, সি এবং ডি। 19 নম্বর কোশ্চেনে বলা আছে অ্যান্টিফাঙ্গালস ফর ওরাল ক্যান্ডিডিয়াসিস। জানি না আপনারা অ্যান্টিফাঙ্গাল ড্রাগ গুলো কতটা বেটারলি পড়েন, বাট এটা তো আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই কোশ্চেনটা ডেন্টাল ফার্মাকোলজি। অ্যান্টিফাঙ্গাল ফর ওরাল ক্যান্ডিডিয়াসিস, দ্যাট ইজ এতে বলা আছে নিস্টাটিন ইজ ইউজ টপিক্যালি ফর ওরাল ক্যান্ডিডিয়াসিস, এটা ট্রু। এবং বিতে বলা আছে ফ্লুকোনাজল ইজ ইফেক্টিভ ওরালি, এটা ট্রু। সি অ্যাম্ফোটেরিসিন বি ইজ প্রেফার্ড ওরালি, এটা ফার্স্ট। অ্যাম্ফোটেরিসিন বি আসলে ওরালি প্রেফার করা হয় না, টপিক্যাল বা ইন্ট্রাভেনাস প্রেফার করা হয়। এন্ড ডিতে বলা আছে যে অট্রিমাজল লজেন্স আর ইউজ লোকালি, ট্রু। ইতে বলা আছে কিটোকোনাজল হ্যাজ সিগনিফিকেন্ট হেপাটোটক্সিসিটি, দ্যাট ইজ অলসো ট্রু। এখানেও চারটা ট্রু দাঁড়াচ্ছে, এ, বি এবং ডি, ই। 20 নম্বর কোশ্চেন সিডেটিভ অ্যান্ড হিপনোটিক্স, আমাদের দরকার, আমরা অ্যানেস্থেশিয়ার সাথে যুক্ত, সিডেটিভ হিপনোটিক্স পড়বো না তা তো হতে পারে না, তাই না? তাহলে এতে চলে যাচ্ছি বেনজোডায়াজিপিনস ইনক্রিজ গাবা অ্যাক্টিভিটি, এটা ট্রু, ও তো ওইভাবেই কাজ করে। আর বিতে বলা আছে ডায়াজিপাম কজেস অ্যান্টেরোগেট অ্যামনেসিয়া, আমরা কি জানি অ্যান্টেরোগেট অ্যামনেসিয়াটা কি? হয়তো জানি, যারা জানি না তাদের জন্য বলছি। এটা হচ্ছে এমন একটা ব্যাপার যে আপনি যদি কোনো আপনার প্রিভিয়াস যে মেমোরি গুলো ছিল সেটা আপনি মনে রাখতে, মনে আছে, আপনার মাথায় আছে, কিন্তু নতুন করে আপনি কোনো মেমোরি নিতে পারছেন না, নতুন করে কোনো স্মৃতি আপনি সংরক্ষণ করতে পারছেন না। তো ডায়াজিপামের একটা সাইড ইফেক্ট কিন্তু এটা, আমরা এই জন্য দেখা যায় যে ও খুব বেটার কাজ করে, ইমিডিয়েট অ্যাকশন কাজ করে, যে কোনো ইমার্জেন্সি কন্ডিশনে বা অ্যানেস্থেসিয়াতেও ওকে ইউজ করা হয়। কিন্তু ওকে খুব মানে ইনভ্যারিবলি আপনি ওই যে যখন ঘুমের ওষুধ দেওয়া হচ্ছে তখন আপনি দেখবেন যে ডায়াজিপাম কখনো মানে ড্রাগ অফ ফার্স্ট লাইন ড্রাগ অফ চয়েস থাকে না, কারণ ওর কিছু সাইড ইফেক্ট আছে, তার মধ্যে একটা সাইড ইফেক্ট হচ্ছে সে অ্যান্টারোগেট অ্যামনেসিয়া করতে পারে, সুতরাং এটা ট্রু। সিতে বলা আছে ফ্লুমাজিনিল রিভার্স বেনজোডায়াজিপিন ওভারডোজ, এটা অবশ্যই একটা অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্টের জায়গা থেকে এসেছে। বেনজোডায়াজিপিন আপনি দিচ্ছেন, ভালো, আমরা এটা খুব ইনভ্যারিয়েবলি ইউজ হয় পেশেন্টের ক্ষেত্রে, কিন্তু বেনজোডায়াজিপিনস এরও কিছু সাইড ইফেক্ট আছে। অ্যান্টিসাইকোটিক ড্রাগ আপনি সিডিটিভ হিপনোটিক যেটাতেই যান সাইড ইফেক্ট তো অবশ্যই এগুলো অনেক ভালোই হয়। তো বেনজোডায়াজিপিনস যে ওভারডোজ হয়ে গেছে বা এটার কিছু অ্যাডভার্স সাইড ইফেক্ট বা অ্যাডভার্স ইফেক্ট যে সাইড গুলো আছে সেটাকে ফ্লুমাজিনিল যদি আপনি সাথে ইউজ করেন তাহলে সেই সাইড ইফেক্টটা একটু কমে যায় বা এটাকে আপনার রিভার্স করা পসিবল। সেক্ষেত্রে ওভারডোজের ক্ষেত্রে আপনি ফ্লোমাজেনিন দিতে পারেন, কিংবা ওর সাথে ওর সাইড ইফেক্ট কে মানে কমানোর জন্য এটাকে কম্বাইন্ড ডোজেও ইউজ করা হয়। তাহলে সি নাম্বার কথাটা যেটা বলেছে যে ফ্লোমাজেনিল রিভার্সেস বেনজোডায়াজিপিন ওভারডোজ, এটা ট্রু। যেটা বলা আছে জলপিডেম ইজ ইউজ ফর লং টার্ম এনজাইটি, ভালো, বাট এটা আসলে এনজাইটি লং টার্ম এনজাইটির জন্য ইউজ করা হয় না, কোন একটা শর্ট টার্ম ইনসমনিক পেশেন্ট বা আম, মানে শর্ট টার্ম কয়দিন ধরে ইনসমনিয়াতে ভুগতেছে এমন ক্ষেত্রে আপনার জলপিডেমটা ইউজ করা হয়, বাট লং টার্ম এনজাইটি পেশেন্টে জলপিডেম ইউজ করা হয় না, এটা ফলস। এতে বলা হচ্ছে বারবিচুরেটস আর সেফার দেন বেনজোডায়াজিপিন, অবশ্যই ফলস, বারবিচুরেট কখনোই বেনজোডায়াজিপিন থেকে সেফার না। তাহলে এ, বি, সি ট্রু।
21 এ vasoconstrictors in LA, that is এতে বলা আছে এপিনেফ্রিন prolonged duration of LA, এটা আমরা জানি, আশা করি পেরেছেন সবাই, এটা ট্রু। বিতে বলা আছে যে vasoconstrictors reduce systemic absorption, সিস্টেমিক আপনি হ্যাঁ এটা ট্রু, vasoconstriction reduce systemic absorption। সিতে LA with adrenaline is contraindicated in thyrotoxicosis, ট্রু। thyrotoxicosis এর পেশেন্ট আমরা অ্যাড্রেনালিন লেস, মানে অ্যাড্রেনালিন ছাড়া এগুলো প্রিফার করি। এপিনেফ্রিন ডিতে বলা আছে ইনক্রিজেস ব্লিডিং, এটা ফলস, এপিনেফ্রিন কখনো ব্লিডিং বাড়ায় না। আর ইতে বলা আছে যে 1:1 লাখ ইজ কমন কনসেন্ট্রেশন ফর ডেন্টাল ইউজ, এটা ট্রু। আমরা তো এটা জানি, আমাদের কার্টেজেই দেওয়া থাকে তাই না, যে 1:1 লাখ কনসেন্ট্রেশন, দ্যাট ইজ এ বি সি এবং ই ট্রু। 22 নাম্বার কোশ্চেন, অ্যান্টিভাইরাল ড্রাগ ইন ডেন্টিস্ট্রি, অ্যাসাইক্লোভির ইজ ইফেক্টিভ এগেইনস্ট HSV, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, ট্রু কথা, অ্যাসাইক্লোভির ইফেক্টিভ। বিতে বলা আছে ভ্যালোসাইক্লোভির ইজ এ প্রোডাক্ট অফ অ্যাসাইক্লোভির, এটাও ট্রু। ভ্যালোসাইক্লোভির আসলে প্রোডাক্ট, পরে এটা অ্যাক্টিভ ফর্মে গিয়ে অ্যাসাইক্লোভির হয়। আহ সিতে বলা হচ্ছে, আচ্ছা এখানে একটা কথা আছে আপনাদের, আমি যেহেতু শুনতে পাচ্ছি না আমি বারবারই বলছি কথাটা, আপনাদের এটা মাথায় আসতে পারে যে অ্যাসাইক্লোভির ইফেক্টিভ এগেইনস্ট HSV, তাহলে কি আমরা অ্যাসাইক্লোভির ওরালি দিব না, ভ্যালাসাইক্লোভির দিব, যে পরবর্তীতে ও যে আবার অ্যাসাইক্লোভির হবে দেন আমরা কাজ করবো, অর্থাৎ আমরা তাহলে কি পেশেন্টকে ভ্যালাসাইক্লোভির দিব, এরকম একটা কথা হতেও, প্রশ্ন আপনাদের মাথায় আসতেও পারে। সেই জায়গায় আনসারটা হচ্ছে অ্যাসাইক্লোভির আমরা দেই, ওরালিও দিই, এটা খুব বেটার কাজ করে HSV তে, কিন্তু আমরা মানে ভ্যালাসাইক্লোভিরটা ওরালি, অ্যাসাইক্লোভিরটা ওরালি দিই, পাশাপাশি ওকে ইন্ট্রাভেনাস আপনি প্রিফার করতে পারেন, বেটার ওর এটার জন্য। কিন্তু ভ্যালাসাইক্লোভিরটা ওরালি দিলে যেটা হয় যে ওর প্রবাবলি ভ্যালাসাইক্লোভির হাইড্রোলেজেস একটা এনজাইম আছে আমাদের, যেটা ভ্যালাসাইক্লোভির থেকে অ্যাসাইক্লোভির তৈরি করে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাকে গিয়ে। অ্যাসাইক্লোভির অ্যাক্টিভ ফর্ম খুবই বেটার, কি কাজ করে HSV এর এগেনস্টে, ওটা ওরালি দিলে ওটার ইফেক্টিভনেসটা ভ্যালাসাইক্লোভির ওয়াইজ দিলে এটা বেটারলি কাজ করে। বাট অ্যাসাইক্লোভিরেরও ডোজ ডিউরেশনস আছে। আশা করি এত ট্রিটমেন্ট পারপাসটা আপনাদের মানে এত ডিটেল জানতে হবে না, যেহেতু আমাদের প্রচন্ড ভাইরাস কেসগুলো আমাদের ডেন্টিস্ট্রিতে আছে। ভেসিকুলোবুলাস ডিজিজ গুলো অনেক বেশি ভাইরাস দিয়ে হয়, চেনবার ভাইরাসের কাহিনী আছে, HSV কাহিনী আছে। তো আমরা এটা মাথায় রাখি যে অ্যাসাইক্লোভিরটা অনেক বেশি হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, ভ্যারিসিলা জোস্টার ভাইরাস এগুলোর এগেইনস্টে বেটার কাজ করে, ভ্যালাসাইক্লোভির এটার প্রোডাক্ট। সিতে বলা আছে HSV ক্যান ডেভেলপ রেসিস্ট্যান্স টু অ্যাসাইক্লোভির, এটা সত্য, ও অ্যাসাইক্লোভিরের এগেইনস্টে রেসিস্ট্যান্ট ডেভেলপ করতে পারে, সুতরাং সিও ট্রু। দিতে বলা আছে অ্যাসাইক্লোভির ইজ ইফেক্টিভ ইন CMV ইনফেকশন, false, and ইতে বলা আছে ওরাল হেয়ারি লিউকোপ্লাকিয়া রেসপন্স টু অ্যান্টিভাইরাল থেরাপি, ওরাল হেয়ারি লিউকোপ্লাকিয়া ইস্টিন বার ভাইরাস দিয়ে হয়, বাট রেসপন্স টু অ্যান্টিভাইরাল থেরাপি এটা ফলস। এখন কথা আসতে পারে যে ইস্টিন বার ভাইরাস দিয়ে হয় ভাইরাস, তাহলে কেন অ্যান্টিভাইরাল থেরাপি দিলে সেটা রেসপন্ড করবে না, ঠিক আছে। এই জায়গার কথা হচ্ছে ওরাল হেয়ারি লিউকোপ্লাকিয়া, আপনার ওরাল মেডিসিন কাউসানে পড়ে থাকবেন যে এটা HIV পেশেন্টদের হয় সবচেয়ে বেশি, বা ইমিউনো কম্প্রোমাইজড HIV পেশেন্টের এই ধরনের ফিচার পাওয়া যায়। তো HIV দ্যাট ইজ ভাইরাস, আপনি অ্যান্টিভাইরাল একটা থেরাপি দিলেন HIV পেশেন্টের কি কাজ করবে? মানে আমি বলতে চাচ্ছি যে আপনার রেগুলার অ্যাসাইক্লোভির, ভ্যালাসাইক্লোভির, প্যানসাইক্লোভির এগুলা ওরাল ড্রাগ আপনি দিলেন এবং HIV পেশেন্ট ভালো হয়ে যাবে, সেটা এমন না। HIV পেশেন্টদেরকে আমরা কি দেই? হার্ট থেরাপি দেই, দ্যাট ইজ হাইলি অ্যাক্টিভ অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি। সুতরাং ওরাল হেয়ারিং লিউকোপ্লাকিয়া রেসপন্ড করবে অ্যান্টিভাইরাল থেরাপি, এটা আসলে সব জায়গায় কথাটা মানে হয় না, ট্রু না। তো সেই জায়গা থেকে এই স্টেমটার আনসার হচ্ছে ফলস। আমরা তাহলে এখানে ট্রু পাচ্ছি ABC, অ্যান্ড এখানে জাস্ট আমরা এটা অ্যাড করা আছে যে ওরাল হেয়ারিং লিউকোপ্লাকিয়া ইজ এক্সচেঞ্জ বার ভাইরাস নট রিলেটেড। বাট কথাটা হইতেছে ওইটা যে ও তো HIV এর সাথে যুক্ত, তাহলে এত এত তাড়াতাড়ি হইতেছে যে ওর তো হবে না। দেন হচ্ছে যে CMV নিট গ্যানসাইক্লোভির, আচ্ছা এই যে ডি নাম্বার যেটা ছিল যে ও গ্যানসাইক্লোভিরে কাজ করে, এটাও হলো। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, অ্যান্টিবায়োটিক প্রোফাইলিক্সিস, অ্যামোক্সিসিলিন ইজ দ্য ফার্স্ট লাইন, আই প্রোফাইলিক্সিস, দ্যাট ইজ ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস প্রোফাইলিক্সিস, অ্যামোক্সিসিলিন ফার্স্ট লাইন ফর
এটা ট্রু। Prophylaxis against prophylaxis is needed for prosthetic heart valve. এটা সত্য। prosthetic heart valve এর আগে অবশ্যই prophylaxis নিতে হবে। সিতে বলা আছে clindamycin used for penicillin allergy, আমরা আগেও পেয়েছি কথাটা, সুতরাং এটা ট্রু। ডিতে বলা আছে all dental procedure require prophylaxis, এটা false, all dental procedure কখনোই prophylaxis require করে না। And ইতে prophylaxis is not needed for joint replacement, এটা ট্রু। জয়েন্ট রিপ্লেসমেন্ট এর আগে আপনার কোনো prophylaxis নেওয়ার দরকার হয় না। সুতরাং এখানে ট্রু দাঁড়াচ্ছে এগেইন চারটা, এ বি সি এবং এ, এবং ফলস হচ্ছে ডি। কর্টিকোস্টেরয়েড ইন ডেন্টিস্ট্রি, ডেক্সামিথাসোন হ্যাজ নো মিনারেলোকর্টিকয়েড অ্যাকশন, এটা ট্রু। বিতে বলা আছে টপিক্যাল স্টেরয়েড আর ইউজড ফর অ্যাপথাস আলসার, এটা আমরা জানি সবাই আশা করি, এটাও ট্রু। সিতে বলা আছে সাডেন উইথড্র কজেস অ্যাড্রেনাল ক্রাইসিস, ট্রু। এবং ডিতে বলা আছে লং টার্ম স্টেরয়েড কজেস অস্টিওপোরোসিস, এটাও ট্রু। এটা খুব দ্রুত বলছি, আপনারা আশা করি স্টেরয়েড রিলেটেড ব্যাপারগুলো জানেন। এবং ইতে বলা আছে স্টেরয়েড আর প্রিফার্ড ইন ফাঙ্গাল ইনফেকশন, এটা ফলস। স্টেরয়েড কিন্তু কখনোই ফাঙ্গাল ইনফেকশনে প্রিফার করা হয় না, সবকিছুর মূল সমাধান স্টেরয়েড, এটা সত্য, বাট ফাঙ্গালের ক্ষেত্রে না, ও ফাঙ্গাল ইনফেকশনকে আরো খারাপ করে দেয়, ঠিক আছে, সুতরাং এটা ফলস। 25 নম্বরে বলা আছে অ্যান্টিসেপটিক্স ইন ওরাল কেয়ার, এতে বলা আছে ক্লোরোহেক্সিডিন বাইন্ড টু দ্য টুথ সারফেস, ট্রু। বিতে ক্লোরোহেক্সিডিন কজেস টুথ স্টেইনিং, ট্রু। সি হাইড্রোজেন পারঅক্সাইড ইজ ব্যাকটেরিওস্ট্যাটিক, এটা ফলস, এটা ব্যাকটেরিওসাইটাল হবে হাইড্রোজেন পারঅক্সাইড। এন্ড ডিতে বলা আছে প্রোভিডন আয়োডিন ইজ ইউজড প্রি সার্জিক্যালি, আমরা এটা দেখে থাকি ওটিতে, সুতরাং এটা টু ট্রু অবভিয়াসলি। এন্ড ইতে বলা আছে অ্যালকোহল বেসড মাউথওয়াশ ইজ আইডিয়াল পোস্ট এক্সট্রাকশন, ফলস। অ্যালকোহল কি করে? ওন্ড হিলিং কে ডিলে করে দেয়, কথাটা এখানে লিখেও দিয়েছি যে অ্যালকোহল ডিলে ওন্ড হিলিং, সুতরাং পোস্ট এক্সট্রাকশনে অ্যালকোহল বেসড মাউথওয়াশ দেওয়া যাবে না। তাহলে আমাদের ট্রু দেওয়া আছে এ, বি এবং টি। আমরা এসবিএ তে চলে আসছি। এসবি এর 26 নম্বর কোশ্চেনে বলা আছে which property determines the efficacy of a drug, আপনার কোন জিনিসটা এফিকেসি অফ এ ড্রাগ কে ডিটারমাইন করেছে। এখানে পোটেন্সি আছে, এতে বিতে থেরাপিউটিক ইন্ডেক্স আছে, সি ম্যাক্সিমাম রেসপন্স এন্ড ইফেক্টিভ ডোজ 50, এন্ড ইতে অ্যাফিনিটি, অবশ্যই ম্যাক্সিমাম রেসপন্স হবে। হুইচ প্রপার্টি ডিটারমাইন্স দ্য এফিকেসি অফ এ ড্রাগ, ম্যাক্সিমাম রেসপন্সটাই একটা ড্রাগের এফিকেসি ডিটারমাইন করে। 27 বলা আছে যে এ ড্রাগ দ্যাট বাইন্ডস টু রিসেপ্টর বাট প্রোডিউস লেস দেন দ্য ম্যাক্সিমাম ইফেক্ট ইজ কল্ড, আচ্ছা বাইন্ড করলো কিন্তু ম্যাক্সিমাম ইফেক্টটা সে করতে দিল না, হ্যাঁ লেস দেন করলো, তাহলে কি হবে? ফুল অ্যাগনিস্ট, অ্যান্টাগনিস্ট, ইনভার্স অ্যাগনিস্ট, পার্শিয়াল অ্যাগনিস্ট। দেখেন ফুল অ্যাগনিস্ট তো অবশ্যই ডোজ ভালো করবে, তারপরে অ্যান্টাগনিস্ট এটা ঠিক আছে, ইনভার্স অ্যাগনিস্ট হতেছে একদমই কমাই দিবে, পার্শিয়াল অ্যাগনিস্ট হতেছে সে লেস দেন করবে, ঠিক আছে। এটা নিয়ে আমরা শুরুতেও কথা বলেছি পার্শিয়াল অ্যাগনিস্ট নিয়ে, দ্যাট ইজ এখানে সিঙ্গেল বেস্ট আনসার হচ্ছে ডি। 28 বলা আছে হুইচ ফ্যাক্টর মোস্ট সিগনিফিকেন্টলি রিডিউস ওরাল বায়োঅ্যাভেবিলিটি অফ প্রোপানোলল, পুর লিপিড সলিবিলিটি, এটা না, অ্যাসিড ডিগ্রেডেশন ইন স্টোমাক না, এক্সটেন্সিভ ফার্স্ট পাস মেটাবলিজম, দ্যাট ইজ ট্রু আনসার। যে প্রোপানোলল কিন্তু অনেক বেশি ফার্স্ট পাস মেটাবলিজম পাস মানে ফেস করে, সেই জায়গা থেকে ওকে আমরা ইন্ট্রাভেনাস বা অন্য কোনো রুটে আমরা এখানে করে থাকি, মানে প্রেফার করে থাকেন কার্ডিওলজিস্টরা। সুতরাং এখানে মোস্ট সিগনিফিকেন্টলি ওরাল বায়োঅ্যাভেবিলিটিটা প্রোপানোলের কমাই হইতেছে যে ফার্স্ট পাস মেটাবলিজম, দ্যাট ইজ সি। 29 নম্বর কোশ্চেন হুইচ ডায়োটিক ইজ পটাশিয়াম স্পারিং এন্ড অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট, আশা করি সবাই জানি আমরা এটা পটাশিয়াম স্পারিং ডায়োটিক্স কোনটা, স্পাইরোনোল্যাকটোন। কিভাবে কাজ করে সেটা জানি তো, যে ও অ্যালডোস্টেরনের যে সোডিয়াম পটাশিয়াম পাম্প যেটা অ্যালডোস্টেরন কাজ করে সেটাকে অ্যালডোস্টেরনকে অফ করে দেয়, মানে অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে, আলটিমেটলি কি করে সোডিয়ামকে সে পটাশিয়ামকে ধরে রাখে। সো এইভাবে যেহেতু কাজ করে এটা একমাত্র স্পাইরোনোল্যাকটোন করে, এখানে আনসার হতেছে বি। 30 নম্বর কোশ্চেন হুইচ ইজ দ্য প্রাইমারি সাইট ফর ফেজ 1 ড্রাগ মেটাবলিজম, এগেইন ফেজ 1 ড্রাগ মেটাবলিজম অক্সিডেশন রিডাকশন কোথায় হচ্ছে, ড্রাগ মেটাবলিজমের প্রাইমারি সাইট কোথায়? আশা করি সবাই এটা জানেন যে লিভার হইতেছে ড্রাগ মেটাবলিজমের প্রাইমারি সাইট, সুতরাং লিভার ম্যাক্রোজোম যে কথাটা দিতে বলা আছে এটা হচ্ছে এখানে ট্রু। আচ্ছা
আচ্ছা, এখানে একটা কথা আছে যে অকার মেইনলি ভায়া সাইটোক্রোম P45 এনজাইম দ্যাট ইন লিভার ম্যাক্রোজোম। এই P45 এনজাইমটাই কিন্তু আমার ফেজ 1 রিঅ্যাকশন দ্যাট ইজ অক্সিডেশন রিডাকশন এবং হাইড্রোলাইসিসের সাথে যুক্ত। এটা কিন্তু লিভারেই থাকে। আপনারা এই নামটা অন্তত অনেকবার অনেক জায়গায় দেখে থাকবেন যে সাইটোক্রোম P450। 31 বলা আছে হুইচ অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ কজেস এ ড্রাই কফ ইন সাম পেশেন্ট। ড্রাই কফ করবে এখানে অ্যামলোডিপিন না, লোজার্টেন, হাইড্রোক্লোরোথায়াজাইড, ইনালাপ্রিল। ঠিক আছে, ইনালাপ্রিল অ্যাকচুয়ালি ড্রাই কফ করে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগের, এটা একটা ওর সাইড ইফেক্ট। সুতরাং এখানে আনসার হতেছে ডি। 32 হুইচ ড্রাগ ইজ ইউজ টু রিভার্স বেনজোডায়াজিপিন ওভারডোজ। একটা রিলেটেড একটা কোশ্চেন এমসিকিউতে আমরা দেখলাম মনে হয় না, যে বেনজোডায়াজিপিন ওভারডোজেস কে কমানোর জন্য বা ওভারডোজ দিয়ে ফেলেছি তার ইফেক্টটা কমানোর জন্য বা ওর বাজে ইফেক্টটা দ্যাট সাইড ইফেক্ট গুলা কমানোর জন্য আমরা ফ্লুমাজেনিল ইউজ করি ওর সাথে। তাহলে এইখানে ফ্লুমাজেনিল আছে অপশন নাম্বার বি তে, দ্যাট দ্যাট উইল বি ট্রু। এন্ড আমরা যখন একটা এসবিএ কোশ্চেন আমরা পেয়ে যাবো যে এটাই আসলে সিঙ্গেল বেস্ট আনসার হবে, আপনারা তারপরেও বাকি অপশন গুলাতে চোখ বুলাবেন। এখানে এতে বলা আছে ন্যালোক্সোন, সি তে বলা আছে প্রোটামিন সালফেট না, অ্যাট্রোপিনও না, এবং ফোমেপিজোলও না। তাহলে এখানে আনসার দাঁড়াচ্ছে বি, ফ্লোমাজেনিল। 33 তে বলা আছে পেশেন্ট অন ওয়ারফেরিন থেরাপি ডেভেলপস ব্লিডিং, হোয়াট ইজ দ্য মোস্ট ইমিডিয়েট অ্যান্টিডট। প্রোটামিন সালফেট যেটা হেপারিনের সাথে যুক্ত, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, ভিটামিন কে, ডেসমোপ্রেসিন এন্ড ট্রানএক্সামিন। এখানে ভিটামিন কে 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 আনসার করেছেন যে অ্যান্টিডট। অনেকে হয়তো আনসার করেছেন বা অনেকে করেননি, আমি সেই জায়গাটা থেকে বলবো যে একটা কথা এখানে আছে দেখেন যে মোস্ট ইমিডিয়েট অ্যান্টিডট। আপনি ইমিডিয়েট যখন দিতে চাবেন যে একটা ওয়ারফেরিন থেরাপি সে ব্লিডিং ডেভেলপ করছে, আপনার দ্রুত একটা ক্লটিং ফ্যাক্টর ডেভেলপ করা দরকার, ওই জায়গায় ভিটামিন কে যদি আপনি দেন ও কিছুটা সময় লাগাবে, ঘন্টাখানিক সময় লাগাবে যে আপনার ক্লটিং ফ্যাক্টর তৈরি করার জন্য, ব্লিডিং অফ করতে। কিন্তু আপনি তো ব্লিডিংটাকে ইমিডিয়েট বন্ধ করতে চান, তখন আপনি কি দিবেন, এফএফপি দ্যাট ইজ ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, যা কিনা ইমিডিয়েট ক্লটিং ফ্যাক্টর প্রোভাইড করবে। এবং এখানে আনসার হবে বি, যে ওয়ারফেরিন থেরাপি কিন্তু ইমিডিয়েট অ্যান্টিডট যেহেতু বলেছেন, সুতরাং আনসার বি। আশা করি বুঝা গেছে। এই যে কথাটা এখানে আমি লিখেও দিয়েছি যে while vitamin K takes hours to act, which agent is used to treat organophosphate poisoning? এটা আশা করি সবাই পেরেছেন, অ্যাট্রোফিন, তাই না? Used to treat organophosphate poisoning, that is C answer. 35 which drug causes gingival hyperplasia as a side effect? এটাও আশা করি মানে পারাটা ফরজ, এটা আশা করি সবাই পেরেছেন। কার্বামাজিপিন ভ্যালপ্রোইক না, ফেনাইটোইন। এটা হচ্ছে যে gingival hyperplasia as a side effect করবে, ফেনাইটোইন, সি আনসার। 36 which of the following is cardioselective beta blocker? Propanolol, non-selective, nadolol. Atenolol is a cardioselective beta blocker. এখানে হচ্ছে সি আনসার। 37 which of the following is most likely to cause extrapyramidal side effect? অ্যান্টিসাইকোটিক ড্রাগ থেকে কোশ্চেনটা এসেছে। এক্সট্রাপাইরামিডাল সাইড ইফেক্ট, এক্সট্রাপাইরামিডালের কাজগুলো হচ্ছে মোটর ইফেক্ট করা। সাইড ইফেক্ট মানে আপনি পার্কিনসন লাইক অ্যাক্টিভিটি হতে পারে, আপনার একাথিসিয়া হইতে পারে, দ্যাট ইজ আপনি মানে ট্রেমর এই ধরনের, বা রেস্টলেসনেস কাজ করবে, এই ধরনের কিছু ইফেক্ট দেখবে। তো কোন ড্রাগ গুলো এটা মোস্ট লাইকলি করে? অ্যান্টিসাইকোটিক ড্রাগের মধ্যে আপনারা দেখবেন যে হ্যালোপেরিডল, এটা এখানে ডি নাম্বারে বলা আছে, ওর ফার্স্ট জেনারেশন সম্ভবত অ্যান্টিসাইকোটিক ড্রাগের মধ্যে ওর সাইড ইফেক্ট হতেছে যে এক্সট্রাপাইরামিডাল, এই জন্য দেখা যায় যে ওকে ইউজ করা হয় না। তো মোস্ট লাইকলি কজেস এক্সট্রাপাইরামিডাল সাইড ইফেক্ট হতেছে হ্যালোপেরিডল, এখানে ট্রু আনসার হতেছে ডি। 38 হুইচ অ্যান্টিবায়োটিক ক্যান কজ টেন্ডন রাপচার স্পেশালি ইন এল্ডারলি পেশেন্ট? এখানে একটা মজার কথা আছে, আপনারা এটা অনেক বেশি ক্লিনিক্যালিও পেয়ে থাকবেন। এখানে ড্রাগ অফ চয়েস হইতেছে সিপ্রোফ্লক্সাসিন, আপনারা অনেক বেশি ইউজ করেন, বা ডেন্টিস্ট্রিতেও ইউজ করা হয়, ক্লিনিক্যালিও বিভিন্ন সার্জারিতেও ইউজ করা হয়, আউটডোর ইউজ করা হয়। কিন্তু সিপ্রোফ্লক্সাসিন আপনি যদি আম, বুড়ো পেশেন্টকে দিতে চান, বা যেসব পেশেন্ট গুলোর কোমরবিডিটি আছে, এইসব পেশেন্ট গুলাকে দিতে চান, বা পেশেন্ট গুলোর কি বলবো আপনার রেনাল প্রবলেম আছে, বা মানে মূল কথা যে একটা এজ রিলেটেড যে প্রবলেম গুলো আমাদের থাকে, আর্থ্রাইটিস প্রবলেম, রেনাল প্রবলেম, তারপরে মানে এইজ অনেক বেশি, এই জায়গাতে যে 60-65 বছর, তখন আপনি তাকে ইনভ্যারিবলি সিপ্রোফ্লক্সাসিন
সাজেস্ট করতে পারবেন না। এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মানে বেটার মনিটরিং করতে হবে বা ড্রাগ অফ চয়েস চেঞ্জ করতে হবে। এই অ্যান্টিবায়োটিকটা যেটা করে সেটা হচ্ছে টেন্ডোনাইটিস বা টেন্ডন রাপচার করে। অ্যাকিলিস টেন্ডনের নাম তো শোনাচ্ছেন। অ্যাকিলিস টেন্ডনকে সে রাপচার বা টেন্ডোনাইটিস করার চান্স থাকে সিপ্রোফ্লক্সাসিন যদি এলডারলি পেশেন্টদের ক্ষেত্রে দেওয়া হয়। সুতরাং এখানে আনসার হবে এ, সিপ্রোফ্লক্সাসিন। 39. Which drug is used for status epilepticus management in emergency setting? Phenytoin, carbamazepine, diazepam, levitri, levetiracetam, and lamotrigine. Diazepam. Immediate emergency setting, immediate management, emergency setting. এইসব জায়গায় ডায়াজেপাম খুব ভালো কাজ করে। সুতরাং আপনার স্ট্যাটাস এপিলেপটিকাস পেশেন্টের ম্যানেজমেন্টে আপনি ইমার্জেন্সিতে অবশ্যই ডায়াজেপাম দিবেন। সি নাম্বার এখানে ট্রু আনসার, র্যাপিড অ্যাক্টিং কাজ করে। 40. Which of the following is reversible cholinesterase inhibitor in the myasthenia gravis? এই আনসারটা করার সময় অনেকেরই এটা মনে হতে পারে myasthenia gravis নিয়ে আমাদের কেন কোশ্চেন আসছে। আম, আমরা এটা দিয়ে কি করব? মাইসিনিয়া গ্রেভিস কথাটা আপনারা উম এটা আসলে অ্যান্টিসাইকোটিক থেকে কোশ্চেনটা আসছে। অ্যান্টিসাইকোটিক অ্যাসিটাইল কোলিন, কোলিনাস্টেরয়েড এইসব থেকে এটা কোশ্চেনটা আসছে। অ্যান্টিসাইকোটিক ভয় পাওয়ার কথা অনেকে হয়তো বা পড়েন, আবার অনেকে এটাকে ভয় পান। আমি আমার জায়গা থেকে অ্যাজ এ এভারেজ স্টুডেন্টের সেন্স থেকে আমি বলছি যে এটা ভয়ের জায়গা। হুম, নিজেকে আমি কখনো অনেক কিছু মনে করি না। তো সেই জায়গা থেকে আমি আসলে ভয় পাইতাম অ্যান্টিসাইকোটিক ড্রাগ বা এইসব ড্রাগ গুলা করতে গেলে। কিন্তু মাইস্থেনিয়া গ্রেভিস কথাটা আপনাদের অনেকেরই মনে হতে পারে যে এটা থাইরয়েডের ব্যাপার, এই সেই, এটা আমাদের কেন। আপনারা অনেক জায়গাতে পড়বেন, গয়টার পড়বেন, তারপরে থাইরোটক্সিকোসিস পড়বেন, মাইস্থেনিয়া গ্রেভিস পড়বেন। সো যেহেতু এই ডিজিজটাও আপনারা পড়বেন এবং অ্যান্টিসাইকোটিকটাও ইম্পর্টেন্ট, সুতরাং এই কোশ্চেনটা আপনাদের অবশ্যই পারা উচিত এবং জানা উচিত। ফলোইং ইজ এ রিভার্সিবল কোলিনেস্টেরেজ ইনহিবিটর। আমি আশা করছি এটা অনেকেই ভালো আনসার করতে পেরেছেন। তাহলে কোলিনেস্টেরেজ ইনহিবিটর ইউজড ইন মাইস্থেনিয়া গ্রেভিস আমরা দেখি অ্যাট্রোপিন, স্কোপোলামিন, না ইট্রোফোনিয়াম, ইপ্রাট্রোপিয়াম এন্ড সাকসিনাইলকোলিন। এখানে আমাদের সঠিক আনসার হচ্ছে এড্রোফোনিয়াম, কেননা ও আপনার নার্ভ এন্ডিং এ অ্যাসিটাইল কোলিন রিলিজ করে। আলটিমেটলি মাইসিনিয়া গ্রেভিসের যে দরকারটা, যে ফলোইং রিভার্সিবল, আপনারা ওর ডিজিজের প্রবলেমস গুলাতে দেখলে বুঝবেন যে ইনহিবিটর ইউজড ইন মাইসিনিয়া গ্রেভিস দ্যাট ইজ অ্যাসিটাইল কোলিন। মানে নার্ভ এন্ডিং এ আপনার প্রডিউস করাটা তখনই অ্যাসিটাইল কোলিনের কাজটা ইনক্রিজ করাটা খুব দরকার হয়ে যায়। তো এটা একমাত্র ইড্রোফোনিয়াম করতে পারে। 41 এ বলা আছে যে হুইচ লোকাল অ্যানেস্থেটিক হ্যাজ এ শর্টেস্ট ডিউরেশন অফ অ্যাকশন। আশা করি এটা সবাই পেরেছেন। লিডোকেইন, বিপিভাকেইন, না বিপিভাকেইন, অ্যাট্রিকেইন, প্রোকেইন। প্রোকেইনের শর্টেস্ট ডিউরেশন অফ অ্যাকশন থাকে। এটা কি অ্যাস্ট্রানহামাইড? অ্যাস্ট্রা, আচ্ছা অ্যাস্ট্রা, শুনতে তো পারবো না। ঠিক আছে, এখানে হইতেছে যে 41 এর আনসার হচ্ছে ই। 42. Which of the following drugs should be avoided in children due to risks of Reis syndrome? যে কোনো সিনড্রোম গুলো আমরা খুব ভালো করে পড়বো এবং রেইস সিনড্রোম আশা করি জানি আপনি বাচ্চাদের, এটা খুব কমন একটা সিনড্রোম। আপনারা এটা পড়েও থাকবেন, অ্যানাটমিতেও মনে হয় আছে বিশ্রামের ক্লিনিক্যাল পার্টে। তো সেই জায়গাতে আমরা কোনটা ড্রাগ শুড বি অ্যাভয়েডেড ইন চিলড্রেন, সেটা হচ্ছে রেইস সিনড্রোম, অ্যাসপিরিন। এটা কিন্তু কমন একটা কোশ্চেন টপিক এবং বিসিপিএস এ আসা কোশ্চেন। সি, হুইচ অ্যান্টিফাঙ্গাল ইজ কমনলি ইউজ ফর ট্রিটিং ওরাল ক্যান্ডিডিয়াসিস? এটা আশা করি সবাই পেরেছেন, কারণ এটা তো আপনারা কমনলি চেম্বারে বা ইন্টার্নশিপেও প্রেসক্রাইব করে দেখেছেন। সুতরাং নিস্টাটিন এখানে ট্রু আনসার, ডি নাম্বার। 44. হুইচ অফ দ্য ফলোইং অ্যানালজেসিক হ্যাজ বোথ অ্যান্টি ইনফ্লামেটরি এন্ড অ্যান্টিপাইরেটিক ইফেক্ট? একটু আগে কথা হচ্ছিল। তো প্যারাসিটামলের কি আছে? অ্যান্টিপাইরেটিক এবং অ্যান্টি অ্যানালজেসিক ইফেক্ট আছে, অ্যান্টি ইনফ্লামেটরি কিন্তু নাই। তাহলে এখানে প্যারাসিটামল হবে না। কোডিন, না আইবুপ্রোফেন, দ্যাট ইজ গুড ড্রাগ অফ চয়েস, যেটা কিনা অ্যান্টি ইনফ্লামেটরিরও ইফেক্ট আছে। সুতরাং আমরা পালপাইটিসের পেশেন্ট গুলোর ক্ষেত্রে আইবুপ্রোফেন আমাদের ফার্স্ট ড্রাগ অফ চয়েস, মানে খুব বেটার কাজ করে এইগুলার ক্ষেত্রে, পেইনের ক্ষেত্রে। তাহলে এখানে সি নাম্বার ট্রু।
45 এখানে বলা হচ্ছে হুইচ ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিমেডিকেশন ফর ডেন্টাল প্রসিডিওর ইন এ পেনিসিলিন অ্যালার্জিক পেশেন্ট উইথ প্রস্থেটিক হার্ট ভালভ। পেনিসিলিন অ্যালার্জি থাকলে আমরা একটু আগে দেখছিলাম যে ক্লিন্ডামাইসিন আমাদের ড্রাগ অফ চয়েস থাকে, তাহলে অ্যামোক্সিসিলিন না, সেফট্রাক্সোনও না, ইরেথ্রোমাইসিনও না, ক্লিন্ডামাইসিন, দ্যাট ইজ ট্রু আনসার, এটা ডি। 46 most commonly anaphylactic shock happen in জিএ, জেনারেল অ্যানেস্থেসিয়া। যখন আপনি জিএ দিবেন পেশেন্টকে তখন মোস্ট কমনলি অ্যানাফাইলেক্টিক শক হওয়ার চান্সেস থাকে, তাহলে এখানে ট্রু আনসার সি। 47 which one causes analgesia and antipyretic effect but has no anti-inflammatory effect? এতক্ষণ এটা নিয়েই কথা হচ্ছিল, আশা করি এটাও সবাই পেরেছেন। সেটা হচ্ছে এ অ্যাসিটামিনোফেন, এটা প্যারাসিটামলের আরেকটা নাম, সুতরাং এ নাম্বার এখানে সিঙ্গেল বেস্ট আনসার। বাকিগুলা কিন্তু দেখবেন, আমি বলছি না এখানে। জানেন একদম শিওর জানেন এটাই হবে প্যারাসিটামল, এটা মানে মুখস্থ, তারপরও একটু দেখবেন যে কোথাও আবার প্যারাসিটামল স্টেম দিয়েছে কিনা বা কোথাও, মানে দেখবেন, মূল কথা আপনি দেখবেন। 48 পেনিসিলিন অ্যাক্ট বাই ইনহিবিটিং ব্যাকটেরিয়াল সেল ওয়াল সিনথেসিস, এটা তো আশা করি পারি, ব্যাকটেরিয়াল সেল পারছি সবাই, ব্যাকটেরিয়াল সেল ওয়াল সিনথেসিস কে ও ইনহিবিট করে কাজ করে, নিউক্লিক অ্যাসিড সিনথেসিস না, প্রোটিনও না, পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন না, ট্রেন্ড পিসি রিটাইটেশন রিঅ্যাকশন না, তাহলে এখানে ট্রু আনসার হইতেছে এ। 49 a surgical patient at 1 inches আসছে, এটা আসলে ফার্স্ট হবে, ফার্স্ট অপারেটিভ ডে with severe pain bronchial asthmatic patient getting bronchodilator which analgesic is used with high safety? পেশেন্টের অনেক পেইন নিয়ে আসছে কিন্তু তার অ্যাজমা আছে, সে ব্রঙ্কোডাইলেটর নেয় এবং সে তার এই ধরনের একটা আছে, মানে অ্যাজমার হিস্ট্রি আছে এবং সিভিয়ার পেইন, ওই সময় আপনি যে কোনো আপনি অ্যানালজেসিস সাজেস্টের ক্ষেত্রে অবশ্যই কিছুটা চিন্তা করে তারপরে দিবেন। মরফিন ইউজ করতে পারবেন না ব্রঙ্কিয়াল পেশেন্টের ক্ষেত্রে, প্যাথিডিনও না, অ্যাসপিরিন না, প্যারাসিটামল না, ইতে বলা আছে ট্রামাডোল, দ্যাট ইজ আপনার ফার্স্ট অপারেটিভ ডে সিভিয়ার পেইন, প্যারাসিটামল তো হবেই না, সুতরাং ট্রামাডোল ইজ এ ড্রাগ অফ চয়েস, ই নাম্বার ট্রু। লাস্ট কোশ্চেন দ্যাট ইজ 50 লিগনোকেইন, এতে বলা আছে 95% আন্ডারগো ফার্স্ট পাস মেটাবলিজম ইফ টেকেন ওরালি। বিতে বলা আছে লোকাল ভেসো কনস্ট্রিকশন অকার, এটাও না। সিতে বলা আছে 90% আর প্রোটিন বাউন্ড, ফলস মানে না। ডিপিকে পিকে ইজ 7 না, এবং ই ইউজফুল ইন নিউরোপ্যাথিক পেইন, দ্যাট ইজ ট্রু, অর্থাৎ লিগনোকেইন অবশ্যই নিউরোপ্যাথিক পেইনের ক্ষেত্রে কিন্তু মোস্ট ইউজফুল এবং এটা দেওয়া হয়, সুতরাং ই নাম্বার এখানে ট্রু। আশা করি যা যা সমস্যাগুলো ছিল আপনাদের সেই জায়গাগুলো হয়তোবা আমি রিচ করতে পেরেছি, আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছি কিছুটা ব্রিফলি, যতটা আমার মনে হয়েছে যে এইসব জায়গায় কনফিউশন আপনাদের অ্যানালাইজ করতে পারে সেটা আমি নিজে থেকে বলেছি। আমি শুরুতেই বলেছি যে এরপরেও যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই গ্রুপে জানাবেন এবং ভালো করে সবাই পড়াশোনা করবেন। উম, বিজয়ের দিন সবাইকে দেখতে চাই, অর্থাৎ সবাই সাকসেস হয়েছেন সেটা দেখতে চাই, চেনা অচেনা প্রতিটা মানুষের মুখ দেখলে অবশ্যই আমাদের মেন্টরদের একটা ভালো লাগা কাজ করে। সকলে ভালো করে পড়াশোনা করবেন, সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।